হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আজকের ক্লাসে। আজকে আমাদের চলতরিতের ক্লাস। তো তোমরা সবাই জানো যে আমাদের যে রুটিনটা দেওয়া হয়েছিল সেই রুটিনের লাস্ট ক্লাসটা হচ্ছে আজকে। তো তোমাদের নেক্সট রুটিন কিছুদিনের মধ্যেই দিয়ে দেওয়া হবে। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। আর যারা যারা ক্লাসটাতে জয়েন করেছো সবাই সবার ফ্রেন্ডকে মেনশন দিতে কিন্তু ভুলে যেও না। তো আজকে হচ্ছে আমাদের চলতরিতের ক্লাস ফিজিক্সের, আর এই ক্লাসটা তোমাদের সাথে আমি নিচ্ছি বৃষ্টি আপু। ওকে, তো চলতরিতের ক্লাস আমরা শুরু করে দিব। দেখি কে কে জয়েন করেছে আমার সাথে ক্লাসে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওকে, আচ্ছা আমি ফোনে কমেন্ট দেখি। আচ্ছা সবাই একটু দ্রুত জয়েন করো, হ্যাঁ। ওকে, মারজান আক্তার, রোজা, হাসি, জেসিকা, মারিয়া আলম, সাইমা, মোতালিব হোসেন, মোহাম্মদ শিমুল হোসেন, স্মৃতি এ, তাসনিম, লাবিবা, আফরিন জাহান। ওকে, অনেককেই দেখতে পাচ্ছি ক্লাসে জয়েন করে ফেলেছে, আলহামদুলিল্লাহ। তো সবাই আমরা জয়েন করে ফেলবো ক্লাসটা, আমরা ক্লাসটা শুরু করে দিব। তো একজন জিজ্ঞেস করেছে কেমন আছেন আপু। আচ্ছা, সো এটার প্রসঙ্গে যদি বলতে হয়, আলহামদুলিল্লাহ ভালো আছি। শারীরিকভাবে একটু অসুস্থ, কয়দিন লাস্ট সপ্তাহ বেশ খানিকটা অসুস্থই ছিলাম। জ্বর ঠান্ডা সব কিছু লেগেছিল, ইভেন আমার কথাও মেবি তোমরা শুনে বুঝতে পারছো যে এখনও ঠান্ডাটা পুরোপুরি সেরে উঠিনি আমি। তো দেখা যায় এই ঠান্ডা কাশির সমস্যা তো আছেই, যার কারণে তোমাদের যে এই ক্লাসটা নেওয়ার কথা ছিল রবিবারে, তো আমি প্রচুর অসুস্থ ছিলাম, যার কারণে আমি ক্লাসটা নিতে পারিনি সেদিন। এই জন্য আজকে সেই ক্লাসের টাইমটা দেওয়া। শুক্রবার যেহেতু সবাই বাসায় থাকো, তো ভাবলাম যে দুপুরের দিকে ক্লাসটা দিয়ে দিই। তো আমি যখন অ্যানাউন্স করেছিলাম, হয়তো রবিবারই আমি অ্যানাউন্স করেছিলাম যে শুক্রবার ক্লাস নিব, তখন আমি আসলে মানে শিওর ছিলাম না যে আমি পুরোপুরি মানে রিকভার করতে পারবো কিনা। বাট যেহেতু তোমাদের রুটিনটা একদম শেষ পর্যায়ে, তো দেখা যাবে যে ক্লাস না নিলে ক্লাসটা হচ্ছে তোমার গ্যাপ যাবে। তো ভেবেছিলাম যে আসলে যত অসুস্থই থাকি না কেন ইনশাল্লাহ সেদিন ক্লাসেতে চলে যাব। তো এখনও বললাম যে পুরোপুরি সেরে উঠিনি, কিন্তু আগের থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আচ্ছা অনেকেই দেখছি জয়েন করে ফেলেছে। আচ্ছা, ওকে, আচ্ছা মোহাম্মদ শিমুল হোসেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তো সবাই একটু সবার ফ্রেন্ডদেরকে কমেন্ট সেকশনে মেনশন করে দাও, আমরা চলতরিতে ক্লাসটা শুরু করব। তো এটা যেহেতু তোমাদের একাডেমিক কোর্স, আমরা বেসিকে মেইনলি ফোকাস করবো এবং লাস্টে তোমাদেরকে একটা সিকিউর আমি তোমাদেরকে দেখাই দিব এবং সিকিউর প্যাটার্নগুলো সম্পর্কে আলোচনা করব। তো শুরু করি আমরা ক্লাসটা। তো আমরা হচ্ছে আজকে চলতরিত আমরা এই চ্যাপ্টারটা শুরু করব। তো এই চ্যাপ্টারে আমাদের কি কি লাগবে না লাগবে এগুলো নিয়ে আমরা প্রথমে কথা বলে নিচ্ছি। তো প্রথমে আমাদের চলতরিতের কন্টেন্টগুলো যদি আমরা দেখি, তাহলে প্রথমে আছে হচ্ছে পরিবাহী, অর্ধপরিবাহী, অপরিবাহী, এদের মধ্যে পার্থক্য, এগুলো নিয়ে আলোচনা। এরপরে আছে হচ্ছে রোধের নির্ভরশীলতা, এরপরে আছে হচ্ছে ওহমের সূত্র, ওহমস ল, ওহমের সূত্র। এরপরে আমরা তুল্যরোধ নিয়ে কথা বলবো, তুল্যরোধের ডিটেইলস আমরা পড়ব। তুল্যরোধ এই টপিকটার মধ্যে আমরা থিওরি কভার করব, ম্যাথ কভার করব, শর্টকাট যত ধরনের টেকনিক্স আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওভারঅল সব কিছু আমরা তুল্যরোধ থেকে আলোচনা করব, কারণ তুল্যরোধটা আমাদের গ নম্বর প্রশ্নের জন্য অনেকখানি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এরপরে আমাদের বর্তনী সমাধান অর্থাৎ সার্কিট সলভ অর্থাৎ তড়িৎ বর্তনী তুমি কিভাবে সমাধান করতে পারবা সেগুলো নিয়ে কথা বলবো।
যেহেতু আমাদের এটা একাডেমিক কোর্স, আমাকে ইনস্ট্রাক্ট করে দেওয়া হয়েছে যেন আমি বেসিকে মেইন ফোকাসটা করি, আর তোমাদেরকে প্রত্যেকটা টাইপ থেকে আমি যেন তোমাদেরকে ম্যাথ দেখাই দিই, মানে একটা একটা করে, যেটা এরকমভাবে আসতে পারে এরকমভাবে আসতে পারে, যাতে তোমরা হচ্ছে প্র্যাকটিস করতে পারো। তো আমাকে সেই অনুযায়ী ক্লাস নিতে হবে। তো এটা হচ্ছে আমাদের সার্কিট সলভ। এরপরে হচ্ছে আমাদের তড়িৎ শক্তি, তড়িৎ ক্ষমতা, বিল কিভাবে আমরা ক্যালকুলেট করি, অর্থাৎ বিল ক্যালকুলেশন, এগুলো নিয়ে আমরা কথা বলবো। এই তো। আর লাস্টে আমাদের কিছু অনুধাবনমূলক প্রশ্ন থাকবে, কিছু অনুধাবনমূলক প্রশ্ন তোমাদেরকে আমি বই থেকে দাগিয়ে দেব, প্লাস সেগুলো তোমাদের সাথে আলোচনা করব। অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে কিছু আলোচনা করব, অর্থাৎ যেটা আমাদের খ নিয়ে আলোচনা, অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা, এবং তোমাদেরকে আমি সিকিউ দেখিয়ে দিব একটি, ঠিক আছে? একটা সিকিউ তোমাদেরকে লিখে আমি দেখিয়ে দিব যে কিভাবে কি সলভ করবা অ্যান্ড অল, ঠিক আছে? আচ্ছা, ওকে, অনেককে দেখতে পাচ্ছি জয়েন করেছে। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো ক্লাসের শুরুতে, কোনো বিষয় নিয়ে জানার যদি আগ্রহ থাকে। এবং আজকে আমরা যেহেতু এই চ্যাপ্টার থেকে এই টপিকগুলো আমরা হচ্ছে কভার করব, এর বাহিরে কারো যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করো, কমেন্ট নিচ্ছি আমি সবার থেকে, এরপর আমরা ডিরেক্টলি পড়ায় চলে যাব, ঠিক আছে? ওকে, অনেককেই দেখছি, অনেকের ফ্রেন্ডদেরকে কমেন্ট সেকশনে মেনশন করছে, গ্রেট। সার্কিট অনেক প্রবলেম হয়, ওকে, ইনশাল্লাহ সলভ করে দেবো। আপু আপনি কি সুস্থ? প্রমি হালদার, আলহামদুলিল্লাহ আগে থেকে বেটার, কিন্তু মানে এখনও পুরোপুরি সুস্থ না, এখনও ঠান্ডা জ্বর এগুলোর ওষুধ খেয়ে যাচ্ছি। ওষুধ না খেলে দেখা যায় যে ভালোই প্রবলেম শুরু হয়ে যায়। সো আসলে পুরোপুরি সুস্থ না, আলহামদুলিল্লাহ। ওকে, আমরা ক্লাসটা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের আজকে আমরা হচ্ছে প্রথমে কিছু বেসিক জিনিসপত্র নিয়ে আমরা কথা বলবো। সেটা হচ্ছে আমাদের পরিবাহী, অর্ধপরিবাহী, অপরিবাহী, এই পদার্থগুলো আমরা কাকে বলি? পরিবাহী। পরিবাহী পদার্থ যে সকল পদার্থের মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রন চলাচল করতে পারে। মুক্ত ইলেকট্রন চলাচল করলে আমরা জানি এর বিপরীত দিক থেকে আমার কিন্তু তড়িৎ প্রবাহ হয়, তাই না? অর্থাৎ যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হতে পারবে তাদেরকে আমরা বলি হচ্ছে পরিবাহী পদার্থ। অর্ধপরিবাহী পদার্থ কি? যেই পদার্থের মধ্য দিয়ে কখনো কখনো তড়িৎ প্রবাহ হবে এবং কখনো কখনো তড়িৎ প্রবাহ হবে না, তাদেরকে আমরা বলি অর্ধপরিবাহী পদার্থ, যেমন সিলিকন, জার্মেনিয়াম, এগুলো। এরপরে আমাদের অপরিবাহী পদার্থ কি? যে সকল পদার্থের মধ্য দিয়ে কখনোই তড়িৎ প্রবাহ হবে না, তাদেরকে আমরা বলি হচ্ছে অপরিবাহী পদার্থ, বা এদেরকে আমরা অন্তরকও বলে থাকি, ঠিক আছে? এটা হচ্ছে একদম বেসিক জিনিস। তোমাদের বই থেকে আমি যদি দেখাই, বইটা একটু সবাই নিয়ে বসবা। বই থেকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে তোমাদের বই থেকেই প্রশ্ন হয় এবং বইটা পড়াটা খুব জরুরি। তুমি যেই স্যারের বা যেই ম্যামের সাজেশনই পড়ো না কেন, নোট পড়ো না কেন, যাই পড়ো না কেন, সবার আগে তোমাকে প্রায়োরিটি দিতে হবে তোমার বইটাকে। তো এই জন্য আমি সবসময় আমার ক্লাস নিতে আসার সময় আমি এই বইটা নিয়ে বসি সবসময়, আর তোমাদেরকে আমি সাজেস্ট করবো যেন তোমরা বইটা নিয়ে বসো, ঠিক আছে? ওকে, ফার্স্টে আমি যদি দেখাই তোমাদেরকে, আমার এখানে আছে হচ্ছে 318 নম্বর পেজে। এখানে দেখো, ইজিলি দেখতে পারবা, ঠিক আছে? পরিবাহী পদার্থ, অপরিবাহী পদার্থ, অর্ধপরিবাহী পদার্থ, এগুলোর এক্সপ্লেনেশন এখানে দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, তো মোটামুটি এখান থেকে জাস্ট আমাদের সংজ্ঞাটা লাগবে যে আসলে কার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হবে, কার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হবে না, কাকে আমরা অর্ধপরিবাহী পদার্থ বলবো, এগুলো জাস্ট নর্মাল জিনিস। এরপরে আমাদের আছে হচ্ছে রোধের নির্ভরশীলতা। এখান থেকে আমাদের মেইন পড়াশোনাটা আসলে শুরু। রোধের নির্ভরশীলতা, এটা জানার আগে আমাকে জানতে হবে রোধ জিনিসটা কি। রোধ হচ্ছে একটা ধর্ম যা তড়িৎ প্রবাহকে বাধা প্রদান করে। অর্থাৎ মনে করো এখান থেকে তড়িৎ প্রবাহ হচ্ছে, এই তড়িৎ প্রবাহটা হতে দিবে না যেই ধর্মটা, সেই ধর্মটাকে আমরা বলি হচ্ছে রোধ। তো এটা হতে পারে, ধরো এটা হচ্ছে একটা তার, এই তারের মধ্য দিয়ে আমার মুক্ত ইলেকট্রন চলাচল করবে। মুক্ত ইলেকট্রন চলাচল করা মানেই হচ্ছে আমার এর বিপরীত দিক থেকে তড়িৎ প্রবাহ হচ্ছে, আমরা সেটা ধরে নিই। তো এই তারের মধ্য দিয়ে আমার
মুক্ত ইলেকট্রন প্রবাহ হচ্ছে। এখন এই তারটা তো আমার কোনো না কোনো পদার্থের অণু পরমাণু দিয়ে তৈরি, তাই না? তো এই পদার্থের এই তারের অণু পরমাণুর সাথে মুক্ত ইলেকট্রনের সংঘর্ষ হয়, খুব স্বাভাবিক। ধরো একটা চিকন একটা রাস্তা, এর মধ্য দিয়ে দ্রুত গতিতে কেউ ছুটে চলছে, তাহলে অবশ্যই কি তার সাথে সংঘর্ষে লিপ্ত হবে। তো যখন আমার এই তারের অণু পরমাণুর সাথে আমার হচ্ছে মুক্ত ইলেকট্রনের সংঘর্ষ হচ্ছে, তো তখন সেখানে মুক্ত ইলেকট্রনের গতিটা রোধ হয়ে যাচ্ছে, বা সেখান দিয়ে আমার মুক্ত ইলেকট্রনের চলাচলের পথটা বাধাগ্রস্ত হচ্ছে, যার কারণে আমার তড়িৎ প্রবাহও হচ্ছে না। তো এই যে যেই ধর্মটা, যেই ধর্মের কারণে আমার এই তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, তাকে আমরা বলি হচ্ছে রোধ। তো এই যে আমি রোধের কথা বললাম, তো রোধটা কার কার উপর নির্ভর করে এটা নিয়ে কথা বলবো। তো এই মনে কর আমার সেই তার, এই তারের মধ্য দিয়ে আমার এই গতিতে মুক্ত ইলেকট্রনগুলো আমার ছুটে ছুটে সামনের দিকে চলছে। তো এর সাথে আমার হচ্ছে তারের অণুপরমাণু সংঘর্ষে লিপ্ত হচ্ছে, খুবই ভালো কথা। তাহলে এখানে যে রোধটা বা ধর্মটা, এই ধর্মটা কার কার উপর নির্ভর করছে? প্রথমে হচ্ছে রোধ নির্ভর করতেছে পরিবাহীর দৈর্ঘ্যের উপর। অর্থাৎ এই যে যে তারটা, এই তারটার দৈর্ঘ্য কতটুকু, সেটা হচ্ছে আমার রোধ নির্ণয় করার একটা মুখ্য বিষয়। যেমন তোমার এই পরিবাহীর তারটা যত লম্বা হবে, তার দৈর্ঘ্যটা যত বড় হবে, তার মধ্য দিয়ে ইলেকট্রন চলাচলের পথটা কি ততই কঠিন হয়ে যাবে, অর্থাৎ রোধ বেড়ে যাবে। এরপরে আমরা যদি বলি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যেমন আমার এই তারটা যদি এতটুকু না হয়ে এই তারটা যদি এতটুকু হয়, এই তারটা যদি এতটুকু হয়, এমন হয়, তাহলে চিন্তা করো, মানে এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা, এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা এতখানি বড় হয়ে গেছে। তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা যখন বড় হয়ে যাবে, তখন খুব স্বাভাবিকভাবে এখানে ইলেকট্রন চলাচল করতে আমার সুবিধা বেশি হবে। তাহলে আমরা এখানে এই আর অর্থাৎ রোধের সাথে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তারের অর্থাৎ পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সম্পর্ক বের করতে পারি ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ আর সমানুপাতিক 1/a। অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বাড়বে, রোধ তত কমবে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত কমবে, রোধ তত বাড়বে। এখন আমরা যদি এই দুটো সম্পর্ককে এক করি, তাহলে আমরা লিখতে পারি আর সমানুপাতিক l/a। এখন সমানুপাতিক চিহ্নটাকে তুলে দিলে আমার সমানুপাতিক ধ্রুবক বসাতে হয়। তাহলে এখানে সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে আমি সমানুপাতিক ধ্রুবক বসাবো। ধ্রুবকটা হচ্ছে রো। কি বললাম? রো। তাহলে এই রোটাই হচ্ছে আমাদের সমানুপাতিক ধ্রুবক। তো এই ধ্রুবকের নাম আমরা কি দিয়েছি? এই ধ্রুবকের নাম আমরা দিয়েছি রোধকত্ব। নাম দিয়েছি রোধকত্ব বা আপেক্ষিক রোধ। রোধকত্ব বা, আচ্ছা ওই সাইডে মনে দেখা যাচ্ছে না, আচ্ছা ওখানে এটা আমি কেটে দিচ্ছি, আপেক্ষিক পুরো কথাটা আসেনি এখানে। রোধকত্ব বা আপেক্ষিক রোধ। রোধকত্ব বা আপেক্ষিক রোধ, ঠিক আছে? তাহলে আমরা এই যে রোধকত্ব বা আপেক্ষিক রোধ, এই জিনিসটা কার উপর নির্ভর করে? এটা হচ্ছে শুধুমাত্র তারের উপাদান আর তাপমাত্রার উপর নির্ভরশীল। কার উপর? তারের উপাদান আর তাপমাত্রার উপর নির্ভরশীল। একই উপাদান দিয়ে তৈরি থাকা সত্ত্বেও তাপমাত্রা যদি আমার এদিক সেদিক হয়, তাহলে কিন্তু রোধকত্ব বা আপেক্ষিক রোধ কিন্তু এদিক সেদিক হবে। আবার আমার যদি এখানে তারের উপাদান যদি আলাদা হয়, যেমন সোনার তৈরি একটা তার আর রূপার তৈরি একটা তার, আবার মনে করো 10 তার একটা তার, এই তিনটা তারের মধ্য দিয়ে কিন্তু একই রকম ভাবে মুক্ত ইলেকট্রনগুলো চলাচল করতে পারবে না। অর্থাৎ মুক্ত ইলেকট্রনগুলো আমার কিন্তু একই পরিমাণ রোধ পাবে না, ঠিক আছে? অর্থাৎ এই যে আপেক্ষিক রোধটা, এটা উপাদান ভেদে আলাদা হয় আর তাপমাত্রা ভেদে আলাদা হয়, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে রোধের নির্ভরশীলতা, এই টপিকটা আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি যে প্রথমত রোধটা হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্যের উপর নির্ভরশীল, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল। আর এই যে সমানুপাতিক চিহ্নকে তুলে দিলে আমি এখান থেকে একটা ধ্রুবক পাচ্ছি, সমানুপাতিক ধ্রুবক। এই ধ্রুবকের নাম হচ্ছে আপেক্ষিক রোধ বা রোধকত্ব, যেটা তারের উপাদান এবং তাপমাত্রার উপর নির্ভরশীল, ঠিক আছে? তো এই টপিকটা সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে দিও আপুকে। আচ্ছা, সার্কিটে অনেক প্রবলেম হয়, ওকে আচ্ছা ঠিক আছে, সার্কিট সলভ করে দিব ইনশাল্লাহ। আপনি অসুস্থ? হ্যাঁ একটু অসুস্থ। আজকে কি পুরো অধ্যায় শেষ করবেন? হ্যাঁ, আমাকে বলে দেওয়া হয়েছে, ইভেন সব টিচার কেটেই মানে হচ্ছে বলে দেওয়া আছে ফিজিক্সের, যে যেই
চ্যাপ্টারই পড়াবে সেটা তাকে এক ক্লাসেই শেষ করতে হবে, তো আমাকে এক ক্লাসেই শেষ করতে হচ্ছে। আচ্ছা, তো আপু অর্ধপরিবাহী একটু ডিটেলসে জানান। ওকে, জানাচ্ছি। আচ্ছা, ঘ নম্বরের মোটরের অঙ্ক বুঝিয়ে দিয়েন। বুঝতে পারিনি কথাটা, মোটরের অঙ্ক এটা চলতরিতে কোথা থেকে আসছে আমি জানি না, এটা একটু ডিটেলস আমাকে বললে ভালো হয়। আচ্ছা, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে, তো অর্ধপরিবাহী নিয়ে যে আমার কাছে জানতে চেয়েছো, বলছি। অর্ধপরিবাহী হচ্ছে এমন পদার্থ যার মধ্য দিয়ে কখনো কখনো তড়িৎ প্রবাহ হবে, কখনো কখনো তড়িৎ প্রবাহ হবে না। ঠিক আছে, এমন পদার্থকে আমরা বলি হচ্ছে অর্ধপরিবাহী। তো কখন তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হবে আর কখন তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হবে না, এটা কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি। তো আপাত দৃষ্টিতে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, বলো তো যে আমার বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস তৈরি করতে কোন ধরনের পদার্থগুলো আমার বেশি উপযোগী বলে তোমার কাছে মনে হয়, পরিবাহী, অর্ধপরিবাহী নাকি অপরিবাহী? তো তুমি আমাকে আনসার দিতেই পারো যে আপু পরিবাহী, কারণ এর মধ্য দিয়ে সবসময় মুক্ত ইলেকট্রন চলাচল করবে, আবার টেনশনের কোনো কারণ নেই। বাট প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইসের আলাদা আলাদা কিন্তু রিকোয়ারমেন্টস থাকে। তো সবার ক্ষেত্রেই মুক্ত ইলেকট্রনের গতিটা আমার একই কিন্তু হবার কোনো প্রয়োজন পড়ে না। তো আলটিমেটলি তুমি চিন্তা করে দেখো, একটার মধ্যে দিয়ে কন্টিনিউয়াসলি মুক্ত ইলেকট্রন প্রবাহ হচ্ছে, আর আরেকটা সিস্টেমে তুমি কখন মুক্ত ইলেকট্রন প্রবাহ হবে এবং কখন মুক্ত ইলেকট্রন প্রবাহ হবে না, এটা তুমি আগে থেকে চিন্তা করে মানে রাখতে পারছো এবং তোমার মানে কন্ট্রোলে ওই ইলেকট্রনিক ডিভাইসটা অপারেট করছে। তো কোনটা তোমার জন্য বেশি কনভিনিয়েন্ট হবে বা কোনটা তোমার জন্য বেশি উপযোগী বা সুবিধা তোমার কাছে লাগছে বলে মনে হয়? অবশ্যই অর্ধপরিবাহী, কারণ অর্ধপরিবাহী পদার্থগুলো হচ্ছে আমার এমন এক ধরনের পদার্থ যেখানে মুক্ত ইলেকট্রন কখনো কখনো চলাচল করবে এবং কখনো কখনো চলাচল করবে না। আর এই জিনিসটা তুমি তোমার আয়ত্তে রেখে নিজে থেকে তুমি কন্ট্রোল করতে পারবা। তো এমন অর্ধপরিবাহী পদার্থের উদাহরণ হচ্ছে আমার সিলিকন, জার্মেনিয়াম। ঠিক আছে, অর্থাৎ আমার পর্যায় সারণীর গ্রুপ 14 যে মৌলগুলো আছে, সিলিকন, জার্মেনিয়াম, এরা কিন্তু অর্ধপরিবাহীর উৎকৃষ্ট উদাহরণ। ঠিক আছে, আর অর্ধপরিবাহী পদার্থগুলো আমার সব ধরনের ইলেকট্রনিক ডিভাইসে ইউজ করা হয়ে থাকে। ওকে, আচ্ছা, ওকে ক্লিয়ার আপু? ওকে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ডান। তো এখান থেকে আমরা একটা সূত্র বের করে নিয়ে আসছি। তাহলে আমরা পরিবাহী, অর্ধপরিবাহী, অপরিবাহী এটা ক্লিয়ার, রোধের নির্ভরশীলতা ক্লিয়ার। এবার আমরা হচ্ছে ওহমের সূত্রের দিকে চলে যাব। তো ওহমের সূত্রটা কি এটা বোঝার আগে আমরা হচ্ছে বিভব কি, বিভব পার্থক্য কি, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করে আসি। ঠিক আছে, তো দুনিয়ার সবচেয়ে সহজ একটা সার্কিট আমি তোমাদের সামনে দেখাচ্ছি, দুনিয়ার সব থেকে সহজ একটা সার্কিট। তো এই যে দেখতে পাচ্ছ চিহ্ন, একটা মাথা বড় আর আরেকটা মাথা হচ্ছে ছোট, তো এটাকে আমরা বলি হচ্ছে ব্যাটারি। এতটুকুকে আমরা বলি ব্যাটারি। ব্যাটারির এই বড় প্রান্তটাকে আমরা বলি হচ্ছে উচ্চ বিভব, আর ব্যাটারির নিম্ন প্রান্তটাকে আমরা বলি হচ্ছে উচ্চ বিভব, আর এটাকে বলি নিম্ন বিভব। তাহলে এখানে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবকে আমরা যখন বাদ দিব তখন এখান থেকে বের হয়ে আসবে বিভব পার্থক্য। আচ্ছা, তো এখানে এই বিভব টিভব এগুলা কি বলছেন আপু? সেটা হচ্ছে আমার 1 কুলম্ব চার্জকে বর্তনীর এক প্রান্ত থেকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে এনে আবার সেই বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ সম্পন্ন করতে হয় তাকে আমরা বলি হচ্ছে বিভব। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে আমরা যদি এখন কথা বললাম যে বিভব জিনিসটা কি এগুলো নিয়ে, তো এই যে আমার ব্যাটারি, এই যে আমি এই সিস্টেমটার কথা আমি তোমাকে বলছি, এটা হচ্ছে আমাদের ব্যাটারি। এই ব্যাটারি কাজ হচ্ছে তড়িৎচালক শক্তি সরবরাহ করা। কি সার্ভ করা? তড়িৎচালক শক্তি সে সরবরাহ করবে পুরোটা বর্তনীতে, অর্থাৎ তড়িৎ শক্তি সে সরবরাহ করবে পুরো বর্তনীতে। আমার বর্তনীর এই যে উচ্চ বিভব, বর্তনীর উচ্চ বিভব থেকে আমার কি হবে? তড়িৎ প্রবাহ বের হবে। এই যে তড়িৎ প্রবাহ বের হলো, তড়িৎ প্রবাহ বের হলো বর্তনীর উচ্চ বিভব থেকে, তড়িৎ প্রবাহ বের হলো, বের হওয়ার পর পুরোটা বর্তনী ঘুরে এসে আবার এই নিম্ন বিভবের এই প্রান্তে আমার তড়িৎ প্রবাহ চলে আসবে। অর্থাৎ এই ব্যাটারির কাজ হচ্ছে তড়িৎচালক শক্তি সরবরাহ করা বা তড়িৎ শক্তি সরবরাহ করা। তো এরপরে আমরা এই যে দেখতে পাচ্ছি এই যে এখানে আঁকাবাঁকা পথ, এই আঁকাবাঁকা পথ এটা হচ্ছে আমাদের রোধ, অর্থাৎ এর মধ্য দিয়ে আমার তড়িৎ প্রবাহ চলার পথটা কি হবে? বাধাগ্রস্ত হবে। তো এটা হচ্ছে আমাদের বাহ্যিক রোধ। ঠিক আছে, অর্থাৎ আমার ব্যাটারির বাহিরে যে রোধটা থাকবে সেই রোধটাকে আমরা বলি হচ্ছে বাহ্যিক রোধ। অর্থাৎ এখানে আরটা হচ্ছে আমাদের বাহ্যিক রোধ, যেটা হচ্ছে আমাদের ব্যাটারির বাহিরে আছে, বাহ্যিক রোধ। আর এখানে আমার ব্যাটারির মধ্যে যে রোধটা থাকবে, মনে করো
এই হচ্ছে আমার ব্যাটারি, ঠিক আছে, এই হচ্ছে ব্যাটারি, পজিটিভ নেগেটিভ। এখন এই ব্যাটারির মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহটা যাবে তখন ব্যাটারি, তোমরা কেমিস্ট্রিতে পড়ে আসছো বা সামনে হয়তো বা পড়বা রসায়ন শক্তি এই চ্যাপ্টারটাতে, যে আসলে ব্যাটারি কিভাবে তড়িৎচালক শক্তি তৈরি করে বা কিভাবে সে রাসায়নিক শক্তিটাকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে। তোমরা কিন্তু মানে ফিজিক্স এবং কেমিস্ট্রি এটা কিন্তু একটা আরেকটার পরিপূরক, ঠিক আছে। আমি কেন বলছি কথাটা, দেখো তোমরা কেমিস্ট্রিতে কিন্তু শিখে আসবা যে এক ব্যাটারিতে রাসায়নিক শক্তিটা কিভাবে তড়িৎ শক্তিতে রূপান্তর হচ্ছে, আর সেটার অ্যাপ্লিকেশন আমি কেমিস্ট্রি থেকে কিন্তু শিখে আসলাম যে একটা ব্যাটারি কিভাবে, ব্যাটারির মধ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ তাদের মধ্যে বিক্রিয়া করে কিভাবে সেই রাসায়নিক শক্তিটাকে তড়িৎ শক্তিতে রূপান্তর করছে। এরপরে আমরা সেখান থেকে জেনে ফেললাম যে ব্যাটারির কাজ হচ্ছে তড়িৎ শক্তি তৈরি করা। এরপরে তোমার মাথায় প্রশ্ন আসবে, আচ্ছা আমরা তো ফিজিক্সে পড়েছি যে শক্তি কখনো সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধুমাত্র এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তর হয়। তো এর মানে তোমার মাথায় প্রশ্ন আসলো, তাহলে এখানে ব্যাটারি তড়িৎ শক্তি তৈরি করলো না, ব্যাটারি কিন্তু এখানে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করলো। তাহলে ওই কনসেপ্ট আমি ক্লিয়ার হয়ে গেলাম ফিজিক্সের সেই থিওরি থেকে। তো এখন আমি জানি যে ব্যাটারির কাজ হচ্ছে এখান থেকে সে তড়িৎ শক্তি সরবরাহ করবে, সেটার অ্যাপ্লিকেশন আমি দেখতে পাচ্ছি একটা ইলেকট্রিক সার্কিটে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের কানেকশন। তাহলে এখানে আমরা হচ্ছে ব্যাটারি দেখলাম, দেন হচ্ছে দেখলাম যে এখান থেকে তড়িৎ প্রবাহ বের হয় আর এখানে আমার তড়িৎ প্রবাহ ঢুকবে, ভালো কথা। তো এইবার আমি হচ্ছে তোমাদেরকে যেটা বুঝাচ্ছিলাম যে ব্যাটারির মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ হবে, তো এই দেখো ব্যাটারির মধ্যে তো বিভিন্ন ধরনের কেমিক্যালস আছে, এই কেমিক্যালসের মধ্য দিয়ে যখন মুক্ত ইলেকট্রনগুলো আমার হচ্ছে প্রবাহ শুরু হবে, তখন ওই মুক্ত ইলেকট্রনের চলার পথটা কি বাধাগ্রস্ত হতে পারে। তো এই জন্য ব্যাটারির মধ্যেও কখনো কখনো অভ্যন্তরীণ রোধ, কখনো কখনো অভ্যন্তরীণ রোধ অবশ্যই থাকে, এটাকে আমরা বলি স্মল আর। তাহলে স্মল আরটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ রোধ, স্মল আরটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ রোধ। তাহলে বাহ্যিক রোধকে আর অভ্যন্তরীণ রোধকে আমরা বুঝে ফেললাম। বাহ্যিক রোধ এটা হচ্ছে আমাদের ব্যাটারির বাহিরে থাকবে, আর অভ্যন্তরীণ রোধ এটা হচ্ছে ব্যাটারির ভেতরে থাকবে। ওকে, ডান। এতটুকু ক্লিয়ার কিনা আপু? আজকে কি কোনো ক্লাস হবে বলতে পারছি না, আমি আমার ক্লাসের কথা জানি, এরপরটা বলতে পারছি না, লেট হয়ে গেলাম না, সমস্যা নেই। ওকে, বাকিটা ক্লিয়ার। ওকে, তাহলে আমরা এখানে বাহ্যিক রোধ এবং অভ্যন্তরীণ রোধের মধ্যে পার্থক্য বুঝে ফেললাম। আচ্ছা, তাহলে বিভব কি, বিভব পার্থক্য কি, এগুলো নিয়ে আমরা কথা বলছি। এবার আমি একটা লাইন লিখে দিব, এই লাইনটা সবাই খাতার মধ্যে বড় করে লিখে রাখবা, যত বড় করে লিখতে পারো তত বড় করে লিখবা, ঠিক আছে। যতক্ষণ নাই বাধা বিভব থাকবে একই। তোমাকে আমি বললাম যে এই ব্যাটারির বিভব পার্থক্য হচ্ছে 5 ভোল্ট, এর মানে উচ্চ বিভব আর নিম্ন বিভবের পার্থক্য হচ্ছে 5 ভোল্ট। সবসময় মনে রাখবা এই নিম্ন বিভব যেটা, এই নিম্ন বিভবের প্রান্তটা আমার গ্রাউন্ডেড করা থাকে। এই চিহ্ন দেওয়া মানে কি, এই চিহ্ন দেওয়া মানে হচ্ছে ভূ সংযোগ বা ভূমি সংযোগ দেওয়া, ভূ সংযোগ দেওয়া, ঠিক আছে। তো এটাকে আমরা বলি হচ্ছে গ্রাউন্ডেড করে রাখা। তো যখনই আমার একটা বিভব, একটা পাশ আমার গ্রাউন্ডেড করা থাকে, এর মানে হচ্ছে এইটা হচ্ছে বিভব হচ্ছে 0 ভোল্ট। তাহলে বিভব পার্থক্য হচ্ছে 5 ভোল্ট। আমি জানি না উচ্চ বিভব কত, আসো একটু অঙ্ক করি। উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব, নিম্ন বিভব হচ্ছে 0 ইকুয়ালস টু বিভব পার্থক্য, বিভব পার্থক্য হচ্ছে 5। তাহলে উচ্চ বিভব কত আসতেছে? 5। তাহলে উচ্চ বিভব হচ্ছে 5 ভোল্ট। তো যখনই আমাদের এখানে ব্যাটারির বিভব পার্থক্য বলে দিবে, তখন আমরা ধরে নিব নিম্ন বিভব হচ্ছে 0 ভোল্ট আর উচ্চ বিভবকে সেই বিভব পার্থক্যের মানটা আমরা ধরে নিব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 5 ভোল্ট, এই যে এখান থেকে শুরু হলো, প্রত্যেকটা বিন্দুতে বিভব হবে 5 ভোল্ট, প্রত্যেকটা বিন্দুতে বিভব হবে 5 ভোল্ট যতক্ষণ পর্যন্ত কোনো বাধা নাই। সো আলটিমেটলি এই যে এতটুকু পর্যন্ত প্রত্যেকটা পয়েন্টে বিভব হচ্ছে 5 ভোল্ট। অর্থাৎ আমি এখান থেকে বুঝে ফেললাম যে যেহেতু আমার প্রত্যেকটা পয়েন্টে বিভব 5 ভোল্ট, অর্থাৎ এখানে বিভবের কোনো পার্থক্যই নাই, বিভব পার্থক্য 0 এই প্রত্যেকটা জায়গাতে। এরপরে আমরা যেহেতু দেখলাম যে এই পয়েন্টের পর থেকে আমার রোধ চলে আসছে, অর্থাৎ বাধা চলে আসছে, এখানে রোধ না থেকে তোমার বাল্ব থাকতে পারে বা অন্য যে কোনো তড়িৎ বর্তনীর উপাদান থাকতে পারে,
তো যাই থাকুক না কেন সেটা হচ্ছে বাধা। তো যখনই এরকম কোনো না কোনো বাধা চলে আসবে তড়িৎ বর্তনীর মধ্যে, তখন কিন্তু বিভব আর সমান থাকবে না। আবার দেখো এখানে 0 ভোল্ট, এখানে কোনো বাধা নেই, কোনো বাধা নেই, এই প্রত্যেকটা জায়গায় বিভব হচ্ছে 0 ভোল্ট। তাহলে আমি দেখতে পেলাম যে এই যে রোধ, এই রোধের এক মাথায় বিভব হচ্ছে 5 ভোল্ট, আরেক মাথায় বিভব হচ্ছে 0 ভোল্ট। তাহলে এই রোধের কারণে এই রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য কত হবে? রোধের দুই প্রান্তে এখানে বিভব পার্থক্য হবে হচ্ছে 5 বিয়োগ 0 অর্থাৎ 5 ভোল্ট। এখন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে, আপু তাহলে দুনিয়ার সব সার্কিটের ক্ষেত্রেই কি ব্যাটারির বিভব পার্থক্য যা হবে তার সবগুলো রোধের বিভব পার্থক্য কি একই হবে? আসো এবার তোমার সেই প্রশ্নের উত্তর দিই। আচ্ছা, এই পাশে জায়গা খালি আছে, ওকে। এখন আমি তোমাকে আরেকটা সার্কিট দেখাই, এটা হচ্ছে দুনিয়ার দ্বিতীয় সহজ সার্কিট। কি বললাম? দ্বিতীয় সহজ সার্কিট। কেউ আবার বকাটকা দিও না আপুকে। ওকে, তো এখন আমি তোমাকে বললাম যে এই ব্যাটারির বিভব পার্থক্য হচ্ছে আমার 10 ভোল্ট। তাহলে এখন তুমি কি করবা? মনে মনে ধরে নিবা। ধরার আগেই আমি বলে দিচ্ছি এটা হচ্ছে R1, প্রথম বাহ্যিক রোধ, দ্বিতীয় বাহ্যিক রোধ, তৃতীয় বাহ্যিক রোধ, চতুর্থ বাহ্যিক রোধ, পঞ্চম বাহ্যিক রোধ, ষষ্ঠ বাহ্যিক রোধ। তো এখন আমি তোমাকে বলে দিলাম যে ব্যাটারির বিভব পার্থক্য হচ্ছে 10 ভোল্ট। তাহলে তুমি এখন আমার কথা মতো এই উচ্চ বিভব ধরে নিলা হচ্ছে 10 আর নিম্ন বিভব ধরে নিলা হচ্ছে 0। তাহলে এই যে উচ্চ বিভব তুমি 10 ধরে নিলা, এখন আমরা দেখব কতক্ষণ পর্যন্ত বিভবটা 10 থাকে। ওকে, তাহলে এই যে শুরু করলাম, এই যে আমি গ্রিন কালার দিয়ে যা যা মার্ক করছি প্রত্যেকটা বিন্দুতেই বিভব হচ্ছে 10 ভোল্ট। বিভব নট বিভব পার্থক্য, বিভব হচ্ছে 10 ভোল্ট, বিভব হচ্ছে 10 ভোল্ট। দেখো কোনো বাধা নেই, এর প্রত্যেকটা জায়গায় বিভব হচ্ছে 10 ভোল্ট। তো আর কোথাও আমি পাচ্ছি না বিভব 10 ভোল্ট। এবার আসি আমরা হচ্ছে এখন যেটা করব সেটা হচ্ছে দেখব কত জায়গায় বিভবটা 0 ভোল্ট। এই প্রত্যেকটা জায়গায় বিভব 0 ভোল্ট, প্রত্যেকটা জায়গায়, কারণ কোনো বাধা নেই, 0 ভোল্ট। প্রত্যেকটা জায়গায় 0 ভোল্ট, প্রত্যেকটা জায়গায় 0 ভোল্ট, প্রত্যেকটা জায়গায় 0 ভোল্ট, প্রতিটা জায়গায় 0 ভোল্ট। ওকে, তাহলে এবার আমি যদি তোমাকে বলি যে তুমি এখন আমাকে কি বলতে পারবা যে প্রত্যেকটা রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য কত? দেখো তুমি এই R1 এর এই প্রান্তে বিভব পেয়েছো 10, এই প্রান্তে বিভব পেয়েছো 0। তাহলে তোমার R1 রোধের দুই পাশে বিভব পার্থক্য কত? 10 বিয়োগ 0 মানে 10 ভোল্ট। তুমি R1 এর জন্য বের করে ফেলছো। R2 এর জন্য সেম, এখানে বিভব 10, এখানে বিভব 0, তাহলে বিভব পার্থক্য 10 বিয়োগ 0 মানে 10 ভোল্ট। এরপরে কি তুমি আর পারবা? দেখো তো, তুমি দেখো তুমি R3 রোধের এই পাশের বিভব জানো, বাট এটা তুমি জানো না। R5 রোধের এই পাশের বিভব জানো, কিন্তু এই পাশের বিভব জানো না। R4 রোধের এই পাশের বিভব জানো, কিন্তু এই পাশের বিভব জানো না। R6 রোধের এই পাশের বিভব জানো, কিন্তু এই পাশের বিভব জানো না। তো যখনই তুমি কোনো রোধের দুই পাশের বিভব না জানবা, তুমি কিন্তু সেই রোধের দুই পাশের বিভব পার্থক্য কত হবে, সেই রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য কত হবে তুমি সেটা কিন্তু বলতে পারবা না। তো এই যে আমরা এখন যেটা এখান থেকে কয়েকটা সমস্যা আমরা বের করেছি, নাম্বার 1 যে সেটা হচ্ছে একটা রোধের দুই পাশের বিভব যদি আমরা না জানি তাহলে সেখান থেকে আমার কি বের করা সম্ভব না, আমার হচ্ছে বিভব পার্থক্য বের করা সম্ভব না। তো চিন্তা করে দেখো, আমরা যদি এই দুইটা রোধকে একটা রোধ বানাতে পারতাম তাহলেই তো হয়ে যেত। নিচে তো আমার একটা একটা করে রোধ ছিল, উপরে আমি এই দুটো রোধকে যদি একটা রোধ করে ফেলতে পারতাম, এই দুটো রোধকে যদি আমি একটা রোধ করে ফেলতে পারতাম, অর্থাৎ সার্কিট সলভ করার জন্য, অর্থাৎ তড়িৎ বর্তনী সমাধান করার জন্য আমরা অনেকগুলো রোধকে যে একত্রীকরণ করি বা অনেকগুলো রোধের মান নিয়ে একটা রোধের মান বের করি, এটাকে আমরা বলি হচ্ছে তুল্য রোধ। ঠিক আছে, তো তুল্য রোধের দরকার কি? অনেকেই জিজ্ঞেস করো যে ঠিক আছে একটা বর্তনীতে এতগুলো রোধ আছে, তো এখানে আবার আরেকটা রোধ বের করার কি দরকার? দরকার হচ্ছে তোমার তড়িৎ বর্তনীর সমাধান করার জন্য একাধিক রোধকে একটা রোধ করে নিলে তোমার তড়িৎ বর্তনী সলভ করাটা সুবিধা হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে কোনো বর্তনীর তুল্য রোধ। তো এখন যেহেতু আমরা মোটামুটি আমাদের যে কোনো একটা বর্তনীর মধ্যে কি কি থাকতে পারে এগুলো নিয়ে আমাদের আইডিয়া হয়ে গিয়েছে, তো এখন আমরা সবচেয়ে সহজ একটা সূত্র নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে ওহমের সূত্র। তো ওহমের সূত্রটা কি? ওহমের সূত্রটা হচ্ছে I সমানুপাতিক V যখন তাপমাত্রা নির্দিষ্ট। এই কথাটা যে বুঝতে পারছে সে জীবনও আর ওহমের সূত্র ভুল করবে না। তাহলে এবার আমরা যদি একটু সাজিয়ে গুছিয়ে বলি, তাহলে তাপমাত্রা নির্দিষ্ট থাকলে কোনো তড়িৎ পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ হবে
তা ওই দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ তুমি যেখানে তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যগুলো তুমি পরিমাপ করছো সেখানে তাপমাত্রাটাকে নির্দিষ্ট থাকতে হবে। এরপরে তোমার বিভব পার্থক্যকে তুমি যত বাড়াবা তোমার তড়িৎ প্রবাহ তত বেশি হবে। অর্থাৎ উচ্চ বিভব এবং নিম্ন বিভবের মধ্যে পার্থক্যটা, বিভবের মানের পার্থক্যটা যত বেশি হবে তড়িৎ প্রবাহ তত বেশি হবে। তাহলে এখান থেকে আমরা পেয়েছি আই সমানুপাতিক ভি। সবসময় মনে রাখতে হবে এটা। তোমাকে যদি আমি বলি আমাকে বলো তো ভি সমানুপাতিক আই, এটা কি সঠিক? অবশ্যই না। বিভব পার্থক্য কিন্তু তড়িৎ প্রবাহের উপর নির্ভরশীল না, তড়িৎ প্রবাহটা বিভব পার্থক্যের উপর নির্ভরশীল। অর্থাৎ বিভব পার্থক্য তুমি যত বাড়াবা তড়িৎ প্রবাহ তত বাড়বে। তাহলে আমরা সংজ্ঞা এখান থেকে কি বলতে পারি? তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ হবে তা হবে ওই দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে এখানে আমরা সমানুপাতিক ধ্রুবক বসাবো একটা, সেটা হচ্ছে জি। এই জিটাকে আমরা বলি হচ্ছে তড়িৎ পরিবাহিতা। অর্থাৎ বুঝতেই পারছো যে এখানে জি এর মান যত বেশি হবে, আমার যেহেতু ধ্রুবক একটা, অর্থাৎ এক একটা উপাদানের জন্য এই ধ্রুবকের মানটা এক এক রকম হয়। তো তুমি যেই উপাদানের জন্য জি এর মানটা বেশি পাবা মানে সেখানে তড়িৎ প্রবাহ তত ভালো হবে। তো এই জি এর উল্টা রাশিটাই হচ্ছে আমার আর, অর্থাৎ রোধ মানে রেজিস্ট্যান্স, এটাই হচ্ছে আর। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ভি ইকুয়ালস টু আই আর। তো এই যে ওহমের সূত্র, এখান থেকে এই কনসেপ্টটা আসছে ভি ইকুয়ালস টু আই আর। ওকে, তো এখান থেকে আমাদের আরো কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যেমন যে জি ইকুয়ালস টু 1/r, যেটা বললাম তড়িৎ পরিবাহিতা ইকুয়ালস টু 1/রোধ। আর মনে আছে একটু আগে একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে আমাদের রো মানে রোধকত্ব। তো এইটার একটা বিপরীত রাশি আছে, সেটাকে আমরা বলি পরিবাহকত্ব। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখতে হবে। আমি একটু লিখে দিই এগুলো নিয়ে, কিন্তু এগুলো কিন্তু অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট, সাবজেক্টিভে আসবে না, অবজেক্টিভের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে জি ইকুয়ালস টু হচ্ছে 1/r। জি হচ্ছে তড়িৎ পরিবাহিতা, আর আর হচ্ছে রোধ, তারপরে সিগমা, সিগমা হচ্ছে তড়িৎ পরিবাহকত্ব। ভালো করে খাতায় লিখে রাখো। আর এখানে হচ্ছে সিগমা বললাম, আর রো, রো হচ্ছে রোধকত্ব বা আপেক্ষিক রোধ। কি বললাম? আপেক্ষিক রোধ। দ্যাটস ইট। এই কটা জিনিস মাথায় রাখবা। তো এই হচ্ছে আমাদের সার্কিট নিয়ে একদম প্রাইমারি লেভেলের কথাবার্তা। আমরা এখন শুরু করব হচ্ছে তুল্যরোধ। তুল্যরোধের কনসেপ্টটা বুঝাই দিয়ে আমরা ধুমধারাক্কা ম্যাথ করবো আজকে, ঠিক আছে? তো অনেক অনেক ম্যাথ আমাদের করা বাকি। তো প্রত্যেকটা ম্যাথ তোমাদেরকে আমি করে করে হচ্ছে আর কি দেখাই দিব, যত ধরনের তুল্যরোধ আছে, যত ধরনের সার্কিট আছে সবগুলো আমরা আজকের ক্লাসে সলভ করব, ঠিক আছে? ওকে না আপু, আচ্ছা আমি একটু ওয়াশরুমে যাব, খুব কাশি হচ্ছে। সো আমি তোমাদেরকে একটু ব্রেক দিচ্ছি, 5 মিনিটসে একটা ব্রেক দিচ্ছি, 5 মিনিটের, জাস্ট যাবো আর আসবো। ঠিক আছে, আমি আসছি 5 মিনিটের মধ্যে। সবাই একটু পড়াগুলো হচ্ছে রিভাইজ করো, এসে আমরা তুল্যরোধ দেখাবো প্লাস তুল্যরোধের ম্যাথ করব, ঠিক আছে?
ওকে, ওয়েলকাম ব্যাক। ওকে, অনেকে দেখছি গল্প শুরু করে দিয়েছে, ভালো, সময়টা কাজে লাগলো। আচ্ছা, সবাই জয়েন করো। সবাই আবার জয়েন করে ফেলো ক্লাসে, আমরা শুরু করে দেব। ওকে, সো আমরা ছিলাম হচ্ছে তুল্যরোধ। তুল্যরোধ আমরা স্টার্ট করব। তুল্যরোধ কেন দরকার, একটা বর্তনী সলভ করার জন্য আমার কেন তুল্যরোধ আমাকে আগে থেকে বের করতে হবে, সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। তো এখন আমরা ডিরেক্টলি তুল্যরোধে চলে যাব, ঠিক আছে? তুল্যরোধ হচ্ছে একাধিক রোধকে একত্রীকরণ করা, এটাকে আমরা বলছি তুল্যরোধ। তাহলে এখানে তুল্যরোধ এই টপিকটা আমরা শুরু করব। আচ্ছা, তো একাধিক রোধকে একটা রোধে কনভার্ট করা, এটাকে আমরা বলছি তুল্যরোধ। তো যখনই আমার একাধিক রোধ থাকবে, ধরো এখানে 3টা রোধ পরপর সাজানো ব্যাটারি আছে, প্রথম রোধ, দ্বিতীয় রোধ, তৃতীয় রোধ, পজিটিভ নেগেটিভ ব্যাটারি। তাহলে এখানে পরপর রোধগুলো হচ্ছে সাজানো আছে, এটা হতে পারে একটা সিস্টেম, আবার এটা হতে পারে আরেকটা সিস্টেম। যেখানে রোধগুলো এমন পরপর ভাবে সাজানো নাই, এরকম একটা সিস্টেম হতে পারে। এখানেও 3টা রোধ নিয়েছি, R1 R2 R3। তো এখান থেকে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং জিনিস আমরা খুঁজে বের করব। তো এটাকে আমরা বলি হচ্ছে শ্রেণী বর্তনী। কেন বলি এটাকে আমরা শ্রেণী বর্তনী বা শ্রেণী সংযোগ বা সিরিজ কানেকশনও অনেকে বলে, বা সিরিজ কানেকশনও অনেকে বলে। তাহলে এটা আমরা কেন বলছি, যখন প্রথম কথা রোধগুলো পরপর সাজানো থাকবে। লিখে রাখো সবাই, কোনো বাধা ছাড়া রোধগুলো পরপর সাজানো থাকবে, পরপর সাজানো থাকবে। তো এইটা তোমার যে এরকম জাস্ট এরকম সোজা লাইনে হতে হবে এমনও না। তোমার যদি ধরো কোনো সময় এরকম হয় যে ধরো এরকম একটা এরকম এরাও কিন্তু আমার এই 3টা রোধও কিন্তু আমার শ্রেণী সংযোগে আছে বা সিরিজ কানেকশনে আছে। কেন? কারণ এই রোধগুলা পরপর সাজানো কোনো বাধা ছাড়া। দেখো এই রোধ থেকে তুমি যে এই রোধের কাছে আসবা, কোনো ধরনের বাধা নেই, পরপর সাজানো আছে, ঠিক আছে? তো আর আরেকটা কথা, সেটা হচ্ছে তুমি কখনোই 2টা রোধের জন্য কমন 2টা পয়েন্ট খুঁজে পাবা না। কি পাবা না? কমন 2টা পয়েন্ট খুঁজে পাবা না। যেমন এই রোধ থেকে তুমি এই রোধের কাছে একভাবেই আসতে পারবা, অন্য কোনোভাবে আসার কোনো সুযোগ থাকবে না। আবার এই রোধ থেকে এই রোধের কাছে তুমি একভাবেই আসতে পারবা। ওকে, আচ্ছা। এরপরে এখানে হচ্ছে আমার তড়িৎ প্রবাহ একই, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। তড়িৎ প্রবাহ একই হবে, বিভব পার্থক্য আলাদা হবে। এবার আসি কেন আমি এই কথাটা বললাম। দেখো তোমার এখান থেকে ধরো তড়িৎ প্রবাহ বেরোচ্ছে, তড়িৎ প্রবাহ বেরোচ্ছে, আই পরিমাণ তড়িৎ প্রবাহ এখান থেকে বের হচ্ছে, খুবই ভালো কথা। এখান থেকে দেখো R1 এর মধ্য দিয়েও আমার আই যাবে তড়িৎ প্রবাহ, R2 এর মধ্য দিয়েও দেখো আই যাবে। কেননা তড়িৎ প্রবাহ যাওয়ার অন্য কোনো রাস্তা এখানে নাই। R3 এর মধ্য দিয়েও তড়িৎ প্রবাহ একই যাবে। তো এইভাবে পুরো বর্তনীতে তড়িৎ প্রবাহ সঞ্চালিত হবে। আচ্ছা, এইটা আমি কিন্তু এক্সট্রা তোমাদেরকে দেখিয়েছি, তো এটা আবার কাউন্ট করো না, এটা তোমাদেরকে এক্সট্রা বোঝানোর জন্য দেখিয়েছি। ওকে, আচ্ছা। তাহলে এই ক্ষেত্রে আমার তুল্যরোধের সূত্র কি হবে, নিচে লেখা যাবে অনেকখানি। তো তুল্যরোধ আমরা বলি এটাকে RS, মানে সিরিজ কানেকশনের রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে R1 R2 R3 সবগুলা যোগ হবে। সহজ হয়ে গেল, ভালো। এবার আমরা যদি ধরো বললাম যে একই মানের রোধ, মনে করো R1 এর মানও 5, R2 রোধের মানও 5 ওহম। আচ্ছা, রোধের একক কিন্তু ওহম, হ্যাঁ। R3 রোধের মানও হচ্ছে 5 ওহম। যখন একই মানের একাধিক রোধ শ্রেণী সংযোগে থাকবে, এবার একটু শর্টকাটের দিকে যাই। শর্টকাটের জন্য আমি এরকম ডাবল স্টার দিচ্ছি, হ্যাঁ। যখন একই মানের রোধ একাধিক শ্রেণী সংযোগে থাকবে, যখন একই মানের রোধ একাধিক সিরিজ কানেকশনে থাকবে, শ্রেণীতে থাকবে, তখন তুল্যরোধ কি হবে? তখন তুল্যরোধ হবে রোধের মানটা লিখবা, আর এর সাথে যতগুলা রোধ আমার সিরিজ কানেকশনে আছে সেই সংখ্যাটা লিখবা, ঠিক আছে? তাহলে n হচ্ছে রোধের সংখ্যা। n কি? n হচ্ছে রোধের
সংখ্যা মানে কয়টা রোধ আছে, তাহলে n হচ্ছে রোধের সংখ্যা। ওকে, আচ্ছা এতটুকু সবাই ক্লিয়ার কিনা দেখো, আমি শ্রেণী সংযোগের যতগুলো দেখানোর সবগুলোই আমি দেখিয়ে দিয়েছি। ওকে, আচ্ছা আই এম ব্যাক। ওকে গ্রেট। আচ্ছা তোমরা এতটুকু সবাই বুঝতে পারছো কিনা দেখো। ওকে, মোসাম্মদ সানজিদ আক্তার আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে আমরা এতটুকু আশা করি বুঝতে পেরেছি। এইবার আমরা চলে যাব সমান্তরালে। এখানে আসলে এই যে সংযোগটা, এই সংযোগটাকে আমরা বলবো হচ্ছে সমান্তরাল সংযোগ, যা লিখবো এই কালার গ্রিন কালার দিয়ে লিখবো। তাহলে এই কানেকশনকে আমরা বলি হচ্ছে সমান্তরাল সংযোগ। তাহলে সমান্তরাল সংযোগ যখন হবে তাহলে সেটা আমরা কিভাবে বুঝতে পারবো, সেটা হচ্ছে দুইটা কমন পয়েন্ট থাকবে, এটা দেখে আমরা চিনতে পারবো দুইটা কমন পয়েন্ট থাকবে। ঠিক আছে, যেমন চিন্তা করি কোনো বাধা, কমন পয়েন্ট মানে অবশ্যই কোনো বাধা ছাড়া থাকবে। কমন পয়েন্ট মানে একটা রোধ থেকে তুমি আরেকটা রোধে দুইভাবে তুমি যেতে পারবা, কোনো ধরনের কমন পয়েন্ট থাকবে, মানে কোনো ধরনের বাধা থাকবে না। যেমন দেখো তুমি R1 থেকে R2-তে এই দুইভাবেই আসতে পারতেছো, কোনো ধরনের বাধা নাই। আবার R2 থেকে R1-এও তুমি দুইভাবে যেতে পারছো, কোনো বাধা নেই। আবার R1 থেকে R3-তেও তুমি কোনো বাধা ছাড়া দুইভাবে আসতে পারতেছো। আবার R3 থেকেও তুমি R1-এ যেতে পারবা, R3 থেকেও R2-তে যেতে পারবা, কোনো ধরনের বাধা নেই, মানে দুইটা কমন রাস্তা থাকবে। এটা হচ্ছে সবচেয়ে সহজ। সবচেয়ে সহজ হচ্ছে সমান্তরাল সংযোগ এইভাবে চেনা। যেমন ধরো তোমাকে আমি এরকম একটা সার্কিট দিয়ে দিলাম, সার্কিটের একটা অংশ তোমাকে আমি দেখাচ্ছি। মনে করো এই হচ্ছে একটা জিনিস, আর মনে করো এই হচ্ছে একটা অবস্থা। হ্যাঁ, তো তোমাকে এখন কিভাবে বুঝবা যে এই দুজন আমার যে সমান্তরাল সংযোগে আছে, কিভাবে বুঝবা? দেখে তো মনে হচ্ছে না, দেখে মনে হচ্ছে এটা কি সিরিজে আছে। ঠিক আছে, দেখে মনে হচ্ছে কি এটা সিরিজে আছে। দেখো এরকম যদি থাকে সার্কিটের একটা অংশ, দেখে কি মনে হবে এরা সিরিজ কানেকশনে আছে। ঠিক আছে, কেন সিরিজ কানেকশনে নাই? কারণ প্রথম কথা, এখানে থাকা অবস্থায় কারেন্ট ভাগ হয়ে যাবে, এক ভাগ এদিক দিয়ে যাবে, এক ভাগ এদিক দিয়ে যাবে। আর কেন এরা সমান্তরাল সংযোগে আছে দেখো, কারণ এই রোধ থেকে তুমি এই একটা ওয়েতে এই রোধের কাছে আসতে পারবা, এই রোধ থেকে এই রোধের কাছে, আবার এই রোধ থেকে এই আরেকটা ওয়েতে তুমি এই রোধের কাছে আসতে পারবা, অর্থাৎ তাদের মধ্যে দুইটা কমন পয়েন্ট আছে। তো এরপরে এটা গেল একটা। এরপরে হচ্ছে আমাদের এদের তড়িৎ প্রবাহ আলাদা হবে, মানে কারেন্ট যাওয়ার দুইটা আলাদা রাস্তা থাকবে। ঠিক আছে, মানে দুইটা বা তিনটা যতগুলো রোধ হোক, যেমন এখান দিয়ে আমার যদি তড়িৎ প্রবাহ I যায়, তাহলে এই পয়েন্টে এসে তড়িৎ প্রবাহ তিন ভাগ হবে। প্রথম ভাগ I1 যাবে R1 এর মধ্য দিয়ে, দ্বিতীয় ভাগ I2 যাবে R2 এর মধ্য দিয়ে, তৃতীয় ভাগ I3 যাবে R3 এর মধ্য দিয়ে। ভাগ হয়ে এই পয়েন্টে এসে আবার তিনটা তড়িৎ প্রবাহ মিলবে, I1 I2 I3 মিলে আবার এখানে I হয়ে ব্যাক করবে। ওকে, কিন্তু এখানে বিভব পার্থক্য একই থাকে, এটা অলরেডি তোমাদের বোঝার কথা। দেখো তোমার বিভব কতক্ষণ সমান, যতক্ষণ কোনো বাধা নেই। তাহলে এই যে ব্যাটারি, এখানে বিভব যা হবে এই প্রত্যেকটা রোধে বিভব একই, আবার এখানে আমার বিভব যা হবে প্রত্যেকটা রোধে বিভব একই, তাই না? যার কারণে আমার যেহেতু দুই পাশের বিভব যেহেতু সমান হচ্ছে, আলটিমেটলি বিভব পার্থক্য আমার একই হবে। ঠিক আছে, ওকে। এবার আমরা যদি সূত্রের দিকে যাই, সূত্র আমরা আরপি দিয়ে প্রকাশ করি, পি মানে প্যারালাল মানে সমান্তরাল। তাহলে সূত্র আমাদের কি হবে? সূত্র হচ্ছে 1/rp, এখানে তিনটা যেহেতু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। এবার আমি কিছু স্পেশাল শর্টকাট দেখাবো। যখন দুইটা রোধ কোন মানে আছে, একই মান না ভিন্ন মান, এগুলো দেখার কিছু নেই। দুইটা রোধ যখন সমান্তরালে থাকবে তখন তুল্য রোধ হবে উপরে গুণ নিচে যোগ। R1 R2 হচ্ছে দুইটা রোধ। ঠিক আছে, প্রথম রোধের মান হচ্ছে R1, দ্বিতীয় রোধের মান হচ্ছে R2, তাহলে উপরে হচ্ছে গুণ হবে, নিচে যোগ। আর এরপরে হচ্ছে একই মানের রোধ যদি সমান্তরালে থাকে, একই মানের একাধিক রোধ যদি সমান্তরালে থাকে, একই মানের রোধ যদি সমান্তরালে থাকে, তাহলে সূত্র হবে কি? সূত্র হবে R/N, যেখানে R হচ্ছে রোধের মান আর N কি? N হচ্ছে রোধের সংখ্যা, কয়টা রোধ। ঠিক আছে, N হচ্ছে রোধের সংখ্যা। ওকে, এতটুকু আশা করি সবাই ক্লিয়ার। এতটুকুর মধ্যে কারো সমস্যা থাকলে বলো, আমরা এখন ম্যাথ করব। ওয়াইফাই ছিল না আপু, ক্লাস শুরু করতে পারি নাই, স্যাড।
আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা, এতটুকু ক্লিয়ার কিনা দেখো। আমরা এখন ম্যাথ শুরু করব, তুল্য রোধের ম্যাথ শুরু করব আমরা। ইএস প্লাস ইউজ করতে দেওয়ার তো কথা। আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে, আমরা ম্যাথ শুরু করবো এখন। সমান্তরালের শর্টকাটটা খুবই ইজি। যখন দুইটা রোধ সমান্তরালে থাকবে তখন উপরে গুণ নিচে যোগ। আর যখন একই মানের একাধিক রোধ সমান্তরালে থাকবে, মনে করো প্রত্যেকটা রোধের মান হচ্ছে 5 করে, প্রত্যেকটা রোধের মান 5, তাহলে তাদের তুল্য রোধ কত হবে? উপরে 5, নিচে বসাবা 3, কারণ তিনটা রোধ সমান্তরালে আছে। সিম্পল। আমরা কতগুলো ম্যাথ করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আর একটু সার্কিটগুলো তুলবো, সবাই একটু দ্রুত তুলে ফেলবা সার্কিটগুলো। ঠিক আছে, প্রত্যেকটা সার্কিটের জন্য এই তিনটা কমন কোয়েশ্চেন থাকবে। তুল্য রোধ কত, প্রতিটা রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য কত, প্রতিটা রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত, প্রত্যেকটা সার্কিটের জন্য কমন কোয়েশ্চেন থাকবে। তো এটা হচ্ছে আমাদের সার্কিট নাম্বার এ। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এটাই আমরা সলভ করি আগে। এটা সলভ করলেই দেখবা অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, আরেকটা দেখাই। ওকে, এটা হচ্ছে সার্কিট নাম্বার বি। ওকে, তো আমরা এই দুটো কোয়েশ্চেন আমরা সলভ করব এখন, একদম সহজ। ওকে, তিনটা রোধ সমান্তরালে থাকলে, না তিনটা রোধের জন্য কিন্তু আমি বলি নাই মোহাম্মদ সাইফুল ইসলাম নয়ন, আমি কিন্তু লিখেই দিয়েছি ওই শর্টকাটটা হচ্ছে শুধুমাত্র দুইটা রোধ যখন সমান্তরালে থাকবে তখন হবে। ওকে সাইফুল, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ওকে আচ্ছা, তো এইবার আমরা হচ্ছে দেখি 1 নম্বরটা দিয়ে আমরা স্টার্ট করি। 1 নম্বর, ঠিক আছে, আমরা এখন 1 নম্বর সার্কিটটা সলভ করব। আমরা প্রথমে আমাদের কাজ হচ্ছে তুল্য রোধ বের করা। 1 নম্বর তুল্য রোধ আমরা বের করব। তাহলে তুল্য রোধ কত, তো সেটা আমরা নিয়ে কাজ করি যদি। তাহলে দেখো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এই 2 থেকে 4 এদের কাছে একটা ওয়েতে আসা যায়, 2 থেকে 4 এ আরেকটা ওয়েতে আসা যায়। এর মানে কি বলতো? এর মানে হচ্ছে এই দুইটা রোধ সমান্তরালে আছে। তাহলে এই দুইটা রোধকে এখন একটা রোধ বানাইতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে RP1, মানে প্রথমে আমি সমান্তরালে দুইটা রোধকে সংযুক্ত করে তুল্য রোধ কত বের করতে পারছি। উপরে 2 নিচে 4, তাহলে যখন একাধিক রোধ সমান্তরালে থাকবে উপরে গুণ নিচে যোগ, তাহলে 4 দুগুণা 8, 4 আর 2 6, এত ওহম। তাহলে এই দুটো রোধ মিলে যখন একটা রোধ হয়ে যাবে তখন আমি তোমাদেরকে ইমাজিন করে দেখাই, এই 2 আর 4 তখন আর থাকবে না, তখন সার্কিটটা হয়ে যাবে এমন 5 ওহম,
5 ওহম, আর এই দুটো রোধকে তুমি বাদ দিয়ে একটা রোধ করছো, সেটা হচ্ছে 8/6 ওহম। তাহলে এখন আমার এই তিনটা রোধ কি আমার শ্রেণীতে আছে, তাহলে এখানে RS1 কি হবে, তিনটা রোধ শ্রেণীতে 5 5, তাহলে 5 5 আর আরেকটা হচ্ছে 8/6 এত ওহম। তাহলে আমাদের ফাইনাল আমাদের রেজাল্টটা চলে আসবে, কত আসছে দেখি, 5 5 8/6 অর্থাৎ 11.33 ওহম। তাহলে আমাদের প্রথম যে প্রশ্নটা যে তুল্যরোধ কত সেটা আমরা বের করে ফেলছি 11.33। ঠিক আছে, ডান। এবার আমরা আসবো 1 এর 2 নাম্বার কোয়েশ্চেন আমরা সলভ করব। প্রতিটা রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য কত। তো বিভব পার্থক্য জানতে হলে আমরা জানি বিভব পার্থক্য আমরা কিভাবে বের করব, B = IR, মানে প্রত্যেকটা রোধের মান আমরা জানি, কিন্তু প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত হবে সেটা আমরা জানি না। যদি আমরা প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত হবে সেটা জেনে যাই, তাহলে কিন্তু বিভব পার্থক্য বের করা কোনো ব্যাপারই না। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা রোধের জন্য তড়িৎ প্রবাহের মান কত বের করা, বিভব পার্থক্য কত সেটা বের করা। তো প্রথমেই আমরা যেটা করব যে বর্তনীর তড়িৎ প্রবাহ কত সেটা বের করে নিব। ঠিক আছে, যখনই কিছু বুঝবো না প্রথম কাজ হচ্ছে বর্তনীর তড়িৎ প্রবাহ মানে মূল প্রবাহ যেটা, বর্তনীর তড়িৎ প্রবাহ মানে মূল প্রবাহ যেটা I সেটা আমরা বের করব। সেটা কিভাবে বের করব, V = IR, তাহলে I = V/R। তাহলে আমরা ব্যাটারির যেহেতু আমি পুরো বর্তনীর তড়িৎ প্রবাহ বের করছি, মানে মেইনলি এখান থেকে যে তড়িৎ প্রবাহটা বের হবে সেটা বের করছি, তাহলে এখানে তড়িৎচালক শক্তিটা আমরা নিব যেটা ব্যাটারি থেকে তৈরি হচ্ছে, সেটা হচ্ছে 10। আর এই R যেটা যখনই বর্তনীর মূল প্রবাহ বের করব তখন কিন্তু আমাদের রোধ যেটা সেটা কিন্তু তুল্য রোধ নিতে হবে। তাহলে এখানে তুল্য রোধ কত, তুল্য রোধ হচ্ছে 11.33, যেটা আমরা 1 নম্বর প্রশ্ন থেকে বের করে আসছি। তাহলে 10কে 11.33 দিয়ে ভাগ করো, তাহলে আসছে হচ্ছে, আমি ভগ্নাংশের মানটা না নেই, ভগ্নাংশটাই নেই, দশমিক ভগ্নাংশ না নেই, সেটা হচ্ছে 15/17 অ্যাম্পিয়ার, 15/17 অ্যাম্পিয়ার। ঠিক আছে, 10কে আমি 11.33 দিয়ে ভাগ করলাম, হুম 15/17 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো এরপরে আমাদের এই কাজ আমরা করলাম 15/17 অ্যাম্পিয়ার। তো এরপরে আমরা এখন এখান থেকে বুঝতে পারছি, সবচেয়ে ভালো হয় আমি ওই মানটা লিখে, তাহলে এটা প্রতিবার লিখতে হবে না আমার, যেটা 0.882, 15/17 পরিবর্তে এটা লিখি 0.882 অ্যাম্পিয়ার। তাহলে আমরা এখান থেকে বর্তনীর মূল প্রবাহ পেয়ে গিয়েছি 0.882 অ্যাম্পিয়ার। তাহলে এখানে প্রথম কাজ হচ্ছে আমাদের এই যে প্রথম যে রোধটা, এই রোধের নাম দিলাম আমরা R1, এই রোধের নাম দিলাম হচ্ছে R2, এই রোধের নাম দিলাম হচ্ছে R3, এই রোধের নাম দিলাম হচ্ছে R4। তাহলে এখানে আমি যদি বলি যে এই যে R1, এই R1 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত যাবে, দেখো তো এই যে আমার ব্যাটারি থেকে তড়িৎ প্রবাহ বের হলো, তড়িৎ প্রবাহ যাওয়ার অন্য কোনো রাস্তা নাই, অর্থাৎ বর্তনীর মূল প্রবাহটাই আমার হবে R1 রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ। তাহলে R1 রোধের জন্য তড়িৎ প্রবাহটা আমরা বের করি, R1 রোধের জন্য তড়িৎ প্রবাহ I1, এই I1 আর I কিন্তু একই, অর্থাৎ I1 এর মানও হবে 0.882 অ্যাম্পিয়ার। তো যখনই আমি R1 রোধের জন্য তড়িৎ প্রবাহ পেয়ে গেছি, তাহলে R1 রোধের জন্য বিভব পার্থক্য আমি পেয়ে যাব V1 = I1 R1, জাস্ট গুণ দিয়ে দাও, I1 হচ্ছে 0.882 আর R1 হচ্ছে 5, R1 হচ্ছে 5 ওহম। তাহলে এখানে মান কত আসবে, 4.4117 এত ভোল্ট। আমি ওহম কেন লিখছি, ভোল্ট, ঠিক আছে, যেহেতু এটা বিভব পার্থক্য। ওকে, আচ্ছা দেখা যাচ্ছে। তো এটা আমি গেলাম R1 রোধের জন্য। এবার দেখো তো R2 রোধের জন্য পারবা না, R2 রোধের জন্য পারা উচিত। এবার একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো যে এই যে তুমি R2, এই যে রোধটা, এই রোধের মানও হচ্ছে 5 ওহম, আবার এই রোধের মধ্য দিয়েও তড়িৎ প্রবাহ কিন্তু I যাবে। সো আলটিমেটলি আমার এখানে V1 যা হবে V2 কিন্তু একই হবে। তো এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারলাম যে যদি
একই মানের একাধিক রোধ শ্রেণীতে থাকে তাহলে প্রতিটা রোধের জন্য বিভব পার্থক্য সমান। তো এই কথাটা আমি একটু কোথায় লিখবো, দেখি কোথায় খালি আছে, এখানে লিখি। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এমসিকিউতে কাজে দিবে। একই মানের রোধ শ্রেণীতে থাকলে প্রতিটা রোধের বিভব পার্থক্য একই হবে। আমরা পড়ে আসছি না যে আসলে শ্রেণীতে সংযুক্ত রোধগুলোর বিভব পার্থক্য আলাদা হয়। হ্যাঁ, কখন? যখন রোধের মানগুলো আলাদা হয়। যখন রোধের মান একই হবে তখন কিন্তু বিভব পার্থক্য একই হবে। ওকে, তাহলে এখানে V1 V2 আমরা ক্লিয়ার হয়ে গেছি। এইবার এখানে আমরা আরেকটা শর্টকাট আমরা এই ম্যাথ থেকে বের করে ফেলবো। সেটা হচ্ছে, দেখো, সেটা হচ্ছে, দেখো এখন আমি জানি যে এখানে আমার I পরিমাণ কারেন্ট, এখান থেকে I বের হয়েছে, এখানেও I গিয়েছে, এখানেও I গিয়েছে, এখানেও I। এইবার এখানে I অর্থাৎ কারেন্ট যাওয়ার দুইটা রাস্তা তৈরি হয়েছে। একটা হচ্ছে এই দিকের রাস্তা, এদিক দিয়ে আমি ধরলাম I3 পরিমাণ তড়িৎ প্রবাহ যাবে, আর একটা হচ্ছে এই দিকের রাস্তা, এটা হচ্ছে I4 পরিমাণ তড়িৎ প্রবাহ যাবে এদিক দিয়ে। ওকে, তো এইবার দেখো এখানে আমার কারেন্টটা কিভাবে ভাগ হবে এইটা আমরা কিভাবে বুঝবো, এখান থেকে একটা শর্টকাট বের করা যায়। ঠিক আছে, আমি সেই শর্টকাটটা তোমাদেরকে দেখাবো। তাহলে প্রথম কাজ হচ্ছে, প্রথমে তুমি আসলে কিভাবে করবা, যখন তুমি জানো না তখন তুমি কিভাবে বের করবা সেটাকে তোমাকে দেখাই। আচ্ছা, প্রথমে আমি জানি যে এখান দিয়ে তড়িৎ প্রবাহ গিয়েছে 0.882 অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে এখানে আমার আছে 2 ওহম আর এখানে আছে হচ্ছে 4 ওহম, দ্যাটস ইট। তো এখন প্রথমে আমরা আসলে কিভাবে কি বের করব, প্রথমে আমাদের কাজ হচ্ছে 2 আর 4 এর তুল্য রোধ বের করা। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে 2 গুণ 4, নিচে 2 যোগ 4, 4 দুগুণা 8, 2 আর 4 6, এত ওহম তুল্য রোধ আমরা বের করলাম। তুল্য রোধ যখন বের করে ফেললাম, এর মানে আমার এই সার্কিটটা এখন হয়ে গেল এরকম। এখানে তড়িৎ প্রবাহ যাচ্ছে 0.882 অ্যাম্পিয়ার আর এখানে রোধ আছে হচ্ছে 8/6 ওহম। তাহলে দেখো একটা তড়িৎ প্রবাহের মান, একটা রোধের মান, তাহলে এখান থেকে আমি এই দুই পয়েন্টের বিভব পার্থক্য বের করে ফেলতে পারি। V = IR, তাহলে 0.882 আর R হচ্ছে 8/6, এত ভোল্ট। 0.882 ইন্টু 8/6, তাহলে 1.176 ভোল্ট বিভব পার্থক্য বের হয়ে গেল। অর্থাৎ আমি প্রথমে এই দুটো রোধকে একটা রোধ করছিলাম, বের করে আমি এখানের বিভব পার্থক্যটা বের করে নিছি। তো এবার আমি এখন যদি এই দুই প্রান্তের বিভব পার্থক্য জানি, আমি জানি সমান্তরালে সংযুক্ত প্রতিটা রোধের জন্য বিভব পার্থক্যের মান সমান। তো আলটিমেটলি এই 2 ওহম রোধের জন্য বিভব পার্থক্য হবে 1.176 ভোল্ট, 4 ওহম রোধের জন্য বিভব পার্থক্য হবে 1.176 ভোল্ট। তাহলে এখন আমি এই যে রোধ, এই রোধের আমি মান জানি, বিভব পার্থক্য জানি, তাহলে এখানে তড়িৎ প্রবাহ I = হবে V/R। তাহলে 1.176 কে 2 দিয়ে ভাগ করব, আর এখানে বিভব পার্থক্য জানি, তড়িৎ প্রবাহ কত হবে যদি বের করতে চাই, তাহলে এখানে I হবে হচ্ছে 1.176 কে 4 দিয়ে ভাগ করব, তাই তো। তাহলে এখানে দেখো মানটা কত আসে, 1.176 কে 2 দিয়ে ভাগ করো, আসবে হচ্ছে 0.588 ভোল্ট। আর এখানে তুমি 1.176 কে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে আসবে 0.294 ভোল্ট। এবার এই দুটো মান আমরা কিন্তু বের করে, আচ্ছা আমি ভোল্ট কেন লিখলাম, অ্যাম্পিয়ার হবে, কারেন্টের একক, তড়িৎ প্রবাহের একক তো অ্যাম্পিয়ার। আচ্ছা, তো এবার তুমি দেখো তো 0.294 কে 2 দিয়ে গুণ করো, 0.588 চলে আসতেছে, অর্থাৎ এইটার দ্বিগুণ আসতেছে, তাই না? তো এখন এত কাহিনী করে তোমার এমসিকিউতে তড়িৎ প্রবাহ বের করার সময় কিন্তু নাই। তো এই জন্য আমরা চলে যাব হচ্ছে শর্টকাটে। তো এই জিনিসেরই শর্টকাট তোমাদেরকে আমি এখন দেখাই দেব যে এত কাহিনী না করে কিভাবে তুমি জাস্ট 3 লাইনে এই কাজটা করতে পারো। তাহলে আমাদের সিচুয়েশন ছিল এরকম যে আমাদের তড়িৎ প্রবাহ যাচ্ছিল 0.882 অ্যাম্পিয়ার, আর এখানে আমাদের রোধ ছিল 2 ভোল্ট আর এখানে ছিল 4 ভোল্ট। তো যখনই আমার একাধিক রোধ সমান্তরালে থাকবে তখন আমরা চেষ্টা করব যে সমান্তরালে সংযুক্ত রোধগুলোর মধ্যে সম্পর্ক কি সেটা খুঁজে বের করা। তোমার প্রশ্নটা কিন্তু এতটাই ট্রিকি থাকে। তো আমি যেহেতু এখানে দেখো একটা পয়েন্ট ভালো করে খেয়াল করো, আমরা পড়ে আসছিলাম V = IR, ঠিক আছে।
যদি আমার ভি একই থাকে, সমান্তরালে আমরা জানি বিভব পার্থক্য একই থাকে, যদি ভি একই থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের সম্পর্ক চলে আসে আই সমানুপাতিক 1/r, অর্থাৎ রোধ যত কম হবে তড়িৎ প্রবাহ তত বেশি হবে। অর্থাৎ আমি এখান থেকে তাহলে কি বলতে পারি, এখান থেকে আমি বলতে পারি যে রোধ যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে তড়িৎ প্রবাহ অর্ধেক হবে। রোধ দ্বিগুণ হলে তড়িৎ প্রবাহ অর্ধেক হবে, তাই না? আচ্ছা, তাহলে এখানে চিন্তা করো, আমি এখানে যেটা বুঝলাম যে আমার রোধ যদি দ্বিগুণ হয় তড়িৎ প্রবাহ অর্ধেক হবে, এর মানে রোধ যদি অর্ধেক হয় তড়িৎ প্রবাহ দ্বিগুণ হবে। এর মানে একটা রোধ তড়িৎ প্রবাহ পাবে যদি 1 গুণ, আরেকটা রোধ তড়িৎ প্রবাহ দ্বিগুণ পাবে, তাই না? যেহেতু আমার রোধের মধ্যে সম্পর্ক হচ্ছে কি আমার দ্বিগুণ সম্পর্ক, তাহলে এখানে আমার তড়িৎ প্রবাহের মধ্যে সম্পর্কটা কি হবে? অর্ধেক। অর্থাৎ আমার হচ্ছে একটা রোধ যদি 1 অংশ পায় তড়িৎ প্রবাহের, আরেকটা রোধ দ্বিগুণ পাবে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে 1 আর 2 যোগ করে ফেলা, অর্থাৎ মোট এখানে 3 ভাগ করতে হবে। মানে এই যে 0.882 অ্যাম্পিয়ার আছে, এই 0.882 অ্যাম্পিয়ারকে আমি 3 ভাগ করব, কারণ আমার একটা রোধকে 1 ভাগ দিতে হবে আর আরেকটা রোধকে 2 ভাগ দিতে হবে। যদি এমন শোনা যায় না আপু, শোনা যায় না আপু। এত জিনিস বুঝাইলাম, এখন যদি বলে শোনা যায় না কেমনটা লাগে? আচ্ছা এখন দেখো, এখন মনে শোনা যেতে পারে। আচ্ছা খুব শর্টকাট দেখাচ্ছিলাম, এটা হচ্ছে নর্মাল প্রসিডিওরে যেভাবে করে, আর এইটা হচ্ছে দেখো এত সুন্দর করে বুঝাইছি এখন। আচ্ছা আসো, আচ্ছা এখানে দেখো 2 ওহম রোধ, এই 2 ওহম রোধের দ্বিগুণ হচ্ছে 4 ওহম রোধ, ঠিক আছে? 2 ওহম রোধের দ্বিগুণ হচ্ছে 4 ওহম রোধ। আচ্ছা ধরো আমি জিনিসটা তোমাদেরকে একটু সুন্দর করে বুঝাই। মনে করো যে তোমাদের এখানে 2 জন আছে, একজন ব্যক্তি ধরো ওর নাম হচ্ছে সিয়াম, আর আরেকজন ব্যক্তি ওর নাম হচ্ছে জিয়াম, ঠিক আছে? তো এখন মনে করো আমি তোমাদেরকে একটা শর্ত বলে দিয়েছি যে যে যত দুষ্টামি করবা সে তত কম চকলেট পাবা। তো এখন মনে করো সিয়ামের থেকে জিয়াম সে হচ্ছে দ্বিগুণ দুষ্টামি করছে, তাহলে কি সিয়ামকে আমি জিয়ামের থেকে 2 গুণ বেশি চকলেট দিব, তাই না? মানে জিয়াম ধরো যদি একটা চকলেট পায় তাহলে সিয়াম কটা পাবে? 2টা চকলেট পাবে। এটা কিসের উপর ডিপেন্ড করবে? সিয়ামের চেয়ে জিয়াম দ্বিগুণ দুষ্টামি করছে, তাহলে সিয়াম জিয়ামের থেকে 2 গুণ বেশি চকলেট পাবে, জিয়াম সিয়ামের অর্ধেক চকলেট পাবে। জিনিসটা একই। যেমন এখানে আমার 4 ওহম রোধ আর এখানে 2 ওহম রোধ, তাহলে এই 4 ওহম রোধ মানে কি? এটা হচ্ছে 2 ওহম রোধের দ্বিগুণ। 4 ওহম রোধটা হচ্ছে 2 ওহম রোধের দ্বিগুণ, মানে সে দ্বিগুণ বাধা তৈরি করছে। আমরা জানি V = IR, অর্থাৎ I সমানুপাতিক
1/r হবে যখন ভিটা হচ্ছে সমান। তো আমরা জানি যখন সমান্তরালে একাধিক রোধ সংযুক্ত থাকে তখন তাদের বিভব পার্থক্য সমান থাকে। তো যেহেতু সমান্তরালে সংযুক্ত একাধিক রোধের জন্য বিভব পার্থক্য সমান থাকে, তাহলে বিভব পার্থক্য সমান থাকলে I সমানুপাতিক হবে 1/r। তো যখন I সমানুপাতিক 1/r এর মানে হচ্ছে রোধ যত বেশি হবে, রোধ যদি দ্বিগুণ হয় তাহলে তড়িৎ প্রবাহ অর্ধেক পাবে, রোধ যদি 3 গুণ হয় তড়িৎ প্রবাহ 3/1 পাবে। তাহলে এইখানে 0.882 অ্যাম্পিয়ার এইটা আমার কয় ভাগে ভাগ হবে? আমি অলরেডি বলেছি যে 2 ওহমের থেকে 4 ওহমটা কি দ্বিগুণ বেশি, এর মানে 4 ওহমকে যতটুকু তড়িৎ প্রবাহ দিব এর দ্বিগুণ আমাকে দিতে হবে 2 ওহম রোধকে। তাহলে মোট কি জিনিসটাকে 3 ভাগ করতে হবে আগে। তাহলে আমি 0.882 অ্যাম্পিয়ার এটাকে আমি 3 ভাগ করলাম, প্রতি ভাগের মান আসলো 0.294। তাহলে 0.294 0.294 0.294। তাহলে এই 0.882 কে 3 ভাগ করলাম, তাহলে এই এক ভাগ আমি কাকে দিব? 4 ওহমকে, যেহেতু সে বেশি বাধা সৃষ্টি করছে। আর 4 ওহম রোধ যা পাবে এর ডাবল আমি দিব হচ্ছে 2 ওহমকে। তো 0.294 কে 2 দিয়ে গুণ করলে 0.58 এটা আসে। এটাই বলেছি। কি একটা অবস্থা হইল। 4 ওহম না হয়ে 7 ওহম হলে মোহাম্মদ জুনায়েদ একটা প্রশ্ন করেছে। আচ্ছা, 4 ওহমের জায়গায় যদি 7 ওহম হয়, আমি তো প্রথমেই বলে নিয়েছি যদি এটা তুমি সেরকম সম্পর্ক যদি বের করতে না পারো তাহলে তুমি নর্মাল নিয়মেই করবা, এরকম বের করে করে করবা, তখন সেক্ষেত্রে আলাদা করে বের করার কোনো সুযোগ নাই। এটা কখন তুমি করতে পারবা এই জিনিসটা তোমার প্রশ্ন তুমি খেয়াল করবা, ম্যাক্সিমাম টাইম এরকমই দেওয়া থাকে। ধরো একটা রোধ হচ্ছে 3 ওহম, তাহলে আরেকটা হচ্ছে 9 ওহম, তাহলে এদের মধ্যে সম্পর্ক কি 3 3 9, তাই না? এর মানে 9 ওহম, ধরো এখানে তড়িৎ প্রবাহ আমার যাচ্ছে হচ্ছে 36 অ্যাম্পিয়ার, তাহলে আমার এখানে কি করতে হবে? এখানে এই 36 কে আমার সমান 4 ভাগ করতে হবে। কেন? কারণ 9 ওহম এই যত ভাগ পাবে আমার 3 ওহমকে তার 3 গুণ দিতে হবে, তাহলে 3 আর 1 যোগ করলে কত হয়? 4। তাহলে এটাকে 4 ভাগ করতে হবে, 4 ভাগ করলাম 4 9 36, ঠিক আছে? তাহলে 9 অ্যাম্পিয়ার। তাহলে দেখো এরকম 9 9 9 9 চারটা 9, তাহলে একটা 9 আমি কাকে দিব? 9 ওহমকে। আর এর 3 গুণ মানে 3 9 27 অ্যাম্পিয়ার পাবে হচ্ছে আমার 3 ওহম যে সে পাবে 27 অ্যাম্পিয়ার, ঠিক আছে? তো এই জিনিসগুলো শর্টকাট ছিল, বুঝাই দিলাম। হোয়াইট কালার ইউজ করলে ভালো হয়। ওকে, হোয়াইট কালার ইউজ করবো, আর কোনো কালার ইউজ করবো না। ওকে আপু, এবার ক্লিয়ার? ওকে গ্রেট। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে তুলরোধের টপিকটা ক্লিয়ার হয়ে গেলাম। তো এইবার আমরা আরেকটা সার্কিট দিয়েছিলাম, এই সার্কিটটা তোমরা হোমওয়ার্ক করবা, ঠিক আছে? দেখো এটা খুব সহজ। এখন আমরা প্রতিরোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বের করছি, বিভব পার্থক্য আমাদের বের করা শেষ, সেগুলোর কাজ আমরা করে ফেলেছি। তো এখন এখানে কি হবে দেখো, এই 3টা রোধ আমার হচ্ছে সমান্তরালে আছে, সমান্তরালে করবা, করে যা বের হবে এর সাথে 2টা রোধ শ্রেণীতে আছে। এবার আমরা একটা টিপিক্যাল সার্কিট দেখব, মানে একটা একটু ক্রিটিক্যাল সার্কিট আমরা দেখব, সেটার তুল্যরোধ বের করার চেষ্টা করব। তোমাকে আমি বললাম যে এ এবং বি
দুইটা পয়েন্টের মধ্যে তুল্য রোধ বের করতে হবে। তোমাকে প্রশ্নে বলে দেওয়া হয়েছে আর এ বি কত, অর্থাৎ তুল্য রোধ কত। এই সকল কেসে আমরা কি করব, পিছন থেকে সার্কিট সলভ করব। এটা আগে স্ক্রিনশট নিয়ে নাও, এই সার্কিটটার আগে স্ক্রিনশট নিয়ে নাও। থ্যাংক ইউ আপু, ইউ আর মোস্ট ওয়েলকাম। মোহাম্মদ জুনায়েদ আপু, আর কতক্ষণ ক্লাস হবে? বেশিক্ষণ নেই আর। ওকে, এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও সবাই, কারণ আমি একটু পরে সার্কিট আস্তে আস্তে পিছে থেকে মুছতে মুছতে আসবো। ক্লিয়ার আপু? ওকে ফাইন। তাহলে এবার আমাদের প্রথম কাজ হচ্ছে পিছে থেকে আসা। দেখো, প্রথমেই দেখো আমি এই 2 ওহম থেকে 2 ওহমে আমি একভাবে যেতে পারি। কয়ভাবে যেতে পারি? আমি একভাবে যেতে পারি। এই যে এই একভাবে আমি আসতে পারি, আরেকভাবে আমি কিন্তু আসতে পারি না। ঠিক আছে, এর মানে কি, এই 2 ওহম ও 2 ওহম এরা কি পরপর সাজানো আছে? পরপর যখন সাজানো থাকবে তখন তারা শ্রেণীতে যুক্ত আছে। 2 যোগ 2 অর্থাৎ 4 ওহম। ওকে, তাহলে এইখানে আমরা এখন এই দুটা রোধ আমি মুছে ফেলবো। এরা শ্রেণীতে ছিল, তাহলে যেহেতু তারা শ্রেণীতে ছিল তাহলে এই 4 ওহম। এবার দেখো এই 2 ওহম 2 ওহম এরাও কি পরপর আছে, তাহলে এই দুটাকে এখন আমরা এক করে ফেলবো। RS2 2 যোগ 2 এটাও হচ্ছে 4 ওহম। তাহলে এবার আমাদের কাজ হচ্ছে এই দুইটা রোধকে একটা রোধ করা, 4 ওহম। তাহলে এবার দেখো এই 4 ওহম থেকে এই 4 ওহমের কাছে আমি একভাবে আসতে পারি, আবার এই 4 ওহম থেকে বিনা বাধায় এই 4 ওহমের কাছে আমি আবার আসতে পারি। তাহলে এই 4 এবং 4 এই দুইটা রোধ সমান্তরালে আছে। আমি অলরেডি তোমাদেরকে বলেছিলাম, যেহেতু এটা প্রথম সমান্তরালে আমি কোনো রোধ করছি, যদি একই মানের একাধিক রোধ সমান্তরালে থাকে, উপরে কি হয়, রোধের মান বসে আর নিচে রোধের সংখ্যাটা বসে। তাহলে রোধের মান কত, 4 ওহম করে। কয়টা রোধ এরকম সমান্তরালে আছে? 2টা। তাহলে 4কে 2 দিয়ে ভাগ করলে 2 ওহম। ওকে, তাহলে এবার এই দুইটা রোধের পরিবর্তে আমরা কি লিখব, 2 ওহম। এবার দেখো এই 2 ওহম থেকে আমি একভাবে এই 8 ওহমের কাছে আসতে পারি, আরেকভাবে কিন্তু আমি আসতে পারবো না, তাই না? কারণ এখানে আরেকটা বাধা আছে। এর মানে 2 ওহম আর 8 ওহম এরা কিভাবে আছে, শ্রেণীতে। শ্রেণীতে 1 2, তো এটা হচ্ছে 3 নম্বর শ্রেণীতে আমি ক্যালকুলেট করছি। তাহলে 2 যোগ 8 মানে 8 আর 2 10 ওহম। তাহলে এখন আমার এই দুইটা রোধ আমি মুছে দিব। 8 আর 2 মুছে দিয়ে আমার হবে এখন 10 ওহম। জাস্ট দুইটা পয়েন্টে মিললেই হবে। ওকে, এবার দেখো এই 10 ওহম থেকে এই 10 ওহমের কাছে আমি একভাবে আসতে পারি, আবার এই 10 ওহম থেকে এই 10 ওহমের কাছে আমি আরেকভাবে আসতে পারি। দুইভাবে আসতে পারছি, সমান্তরালে আছে তাই। তাহলে RP2 একই মানের রোধ সমান্তরালে আছে, তাহলে উপরে রোধের মান নিচে রোধের সংখ্যা, 10কে 2 দিয়ে ভাগ করব, 5 ওহম উত্তর। তাহলে আবার এটাকে আমরা এখন মুছে দিব, এটা বাদ, আর এই রোধের মানটা এখন পরিবর্তন হবে, পরিবর্তন হয়ে এটা হচ্ছে 5 ওহম। এবার দেখো এই 5 ওহম থেকে 5 ওহমের কাছে একভাবে আসা যায়, মানে পরপর সাজানো আছে। আরেকভাবে তুমি আসতে পারবা না, কারণ এখানে আরেকটা রোধ আছে। তাহলে এই 5 আর 5 দুইটা আছে শ্রেণীতে। তাহলে RS4 এটা হচ্ছে 5 যোগ 5 মানে 10 ওহম। ক্যালকুলেটর কিন্তু লাগছেই না, দেখছো? তাহলে এখানে দুইটা রোধ মুছে দিলাম, তাহলে এখানে হবে 10 ওহম। এইবার এই 10 থেকে একভাবে আসা যায় এই 10-এর কাছে, আরেকভাবে আসা যায় এই 10-এর কাছে। দুইটা করে ক্যালকুলেট করব, পেছন থেকে আসবো। তাহলে এখানে আবার তারা কিভাবে আছে, সমান্তরালে। RP1 RP2 তাহলে এটা হবে RP3, রোধের মান ডিভাইডেড বাই রোধের সংখ্যা, তাহলে আবার 5 ওহম। তাহলে এখানে আমি এখন একটা পেয়েছি, কত পেলাম, সেটা হচ্ছে 5 ওহম। এবার দেখো এই 5 ওহম থেকে মাত্র একভাবে এই 20 ওহমের কাছে আসা যায়। তাহলে এটা হচ্ছে সমান্তরাল শ্রেণীতে আছে RS3 RS4 RS5। তাহলে এখানে হবে হচ্ছে 5 যোগ 20 অর্থাৎ 25 ওহম। সব কি দেখা যাচ্ছে? ওকে, 25 ওহম। তাহলে এখানে
এই দুটো মুছে দিব এখন, মুছে হবে 25 ওহম। তাহলে এটা হচ্ছে Rp4, তাহলে হবে কি 25 ডিভাইডেড বাই 2 এত ওহম, কারণ উপরে রোধের মান নিচে রোধের সংখ্যা। আচ্ছা, তাহলে এখানে এখন 25 এর জায়গায় আমি কি লিখবো, 25/2 ওহম। ঠিক আছে, এখানে একটা 25 ওহম ছিল, 25 ওহমের সাথে 25 ওহম কিভাবে আছে, সমান্তরালে আছে, তাই 25/2। এবার দেখো, যার তুল্যরোধ বের করতে বলবে আর এ বি, মানে এ এবং বি এর মধ্যে আমি একটা ব্যাটারি লাগাই দিব। তাহলে এবার দেখো, এখান থেকে তড়িৎ প্রবাহ যাবে, এই পুরোটা পথ ঘুরবে, ঘুরে এসে আবার এই পাশে এখানে আসবে। তাহলে দেখো, প্রত্যেকটা রোধ থেকে আরেকটা রোধে একভাবে যাওয়ার সুযোগ আছে। তাহলে এই প্রত্যেকটা রোধ আমার শ্রেণীতে আছে। তাহলে এখন আমাদের কাজ সহজ হয়ে গেল। RS6 এটাই হচ্ছে আমাদের ফাইনাল তুল্য রোধ। তাহলে এটা হচ্ছে 2 ওহম, তারপরে 25/2, তারপরে 3, তারপরে 1, এই সবগুলো রোধকে আমরা যোগ করে দিব। তাহলে আমাদের ফাইনাল তুল্য রোধ চলে আসবে। তাহলে 2 যোগ 25/2 প্লাস 3 প্লাস 1, 18.5 ওহম হচ্ছে উত্তর। দেখো, সার্কিট সলভ করে দিয়েছি। এসএস ডান, ওকে। দেখো ক্লিয়ার হয়েছে কিনা একটু দেখো। 5টার আগে কি শেষ হবে? হ্যাঁ, শেষ হবে ইনশাল্লাহ। আচ্ছা, সবাই একটু দেখো বুঝতে পেরেছো কিনা এটা, ঠিক আছে। তো এটা যদি আমরা ক্লিয়ার হয়ে যাই, তাহলে আমাদের তুল্যরোধের টপিকটা ক্লিয়ার, আমরা এখন যে কোনো সার্কিট সলভ করতে পারবো। তো এখন যারা যারা ক্লাসে আছো, একটু কাইন্ডলি আপুকে বলবা যে আমরা যা যা পড়েছি, পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী, রোধের নির্ভরশীলতা, ওহমের সূত্র, তুল্যরোধ পড়েছি, তুল্যরোধের ম্যাথ করেছি, সার্কিট সলভ করেছি, তারপরে যে কোনো রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য বের করা, যে কোনো রোধের দুই প্রান্তে তড়িৎ প্রবাহ বের করা, এই সব কিছু আমরা পারবো কিনা এখন একটু কমেন্ট করো। তাহলে এখান থেকেই আমরা এখন আমাদের লাস্ট টপিক যেটা, সেটা হচ্ছে তড়িৎ ক্ষমতা, তড়িৎ শক্তি বিল বের করা, এটা তোমাদেরকে দেখাবো। আচ্ছা, এরকম কোয়েশ্চেন থাকলে পুরো কথাটা তো আসলো না, ইনশাল্লাহ পারবো ডানাপু, ইনশাল্লাহ ক্লিয়ার, ওকে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার আমরা আসি হচ্ছে তড়িৎ শক্তি, তড়িৎ ক্ষমতা, এগুলো নিয়ে আমরা একটু কথা বলি। তো প্রথম কথা, আমরা কিন্তু পড়ে আসছি অলরেডি যে আমাদের V ইকুয়ালস টু আমরা জানি কি W/Q, তাই না? 1 কুলম্ব চার্জকে বর্তনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সম্পূর্ণ ঘূর্ণায়নের যে পরিমাণ কাজ করতে হয় তাকে আমরা বলি হচ্ছে বিভব পার্থক্য। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না W ইকুয়ালস টু VQ, ভালো কথা লিখতে পারি। এরপর একটু চিন্তা করে দেখো তো, আমরা জানি I ইকুয়ালস টু Q/T, তাই না? আমার একক সময়ে, মানে যে 1 সেকেন্ডে যত কুলম্ব চার্জ প্রবাহিত হবে সেটাই হচ্ছে তড়িৎ প্রবাহ। তাহলে এখানে আমরা যদি বলি Q, যেটা Q এর জায়গায় আমরা লিখতে পারি না IT, তাহলে এখানে VIT, V হচ্ছে বিভব পার্থক্য, I হচ্ছে তড়িৎ প্রবাহ, আর T হচ্ছে সময়। এরপরে আমরা জানি V ইকুয়ালস টু IR, আমরা জানি V ইকুয়ালস টু IR, তাহলে এখানে আরেকটা I আছে, তাহলে লিখতে পারি I²RT। আবার আমরা জানি যে V ইকুয়ালস টু IR, তাহলে এখান থেকে লিখতে পারি I ইকুয়ালস টু V/R। তাহলে এখানে দেখো I²RT, এখানে I এর জায়গায় V/R দিব, V/R হোল স্কয়ার RT। তাহলে এখানে আমরা লিখতে পারি V²/R² ইন্টু RT, কাটাকাটি করলে V²/RT, V²/R ইন্টু T। তো এখান থেকে আমরা আরেকটা জিনিস লিখতে পারি V²/R ইন্টু T। আচ্ছা, এরপরে আমরা জানি যে P, যেটা P হচ্ছে তড়িৎ ক্ষমতা। আচ্ছা, Wটা কি? Wটা হচ্ছে তড়িৎ শক্তি, আর Pটা কি? তড়িৎ ক্ষমতা। তো ক্ষমতা জিনিসটা কি? 1 সেকেন্ড সময়ে যতটুকু শক্তি আমরা, মানে তড়িৎ শক্তি পাবো, সেটাই হচ্ছে তড়িৎ ক্ষমতা। তাহলে P ইকুয়ালস টু W/T, ঠিক আছে। তাহলে এই প্রত্যেকটাকে আমরা যদি T দিয়ে ভাগ করে দিই, তাহলে P এর সমীকরণ পেয়ে যাব। তাহলে P ইকুয়ালস টু W/T ইকুয়ালস টু, তাহলে এটাকে T দিয়ে ভাগ করো, VI ইকুয়ালস টু T দিয়ে ভাগ করো I²R ইকুয়ালস টু V²/R, ওকে। এই সূত্রগুলো কিন্তু মনে রাখতে হয় না, এমনি মাথায় চলে আসে। তো এখন তোমাকে এখান থেকে প্রশ্ন আসতে পারে, কিভাবে সেটা তোমাকে বলে দিই। তোমাকে এখান থেকে ধরো প্রশ্ন তোমাকে বললো যে একটা বর্তনী দিবে, বর্তনী দেওয়ার পর
তোমাকে বলবে যে ধরো R1 R2 দুইটা রোধের মধ্যে কার ক্ষমতা বেশি যাচাই করো, কার ক্ষমতা বেশি। এটা কি খুব কঠিন কিছু? একটু চিন্তা করে দেখো তো, ক্ষমতা বের করার জন্য তোমার কি কি জানতে হয়। তোমার যেই রোধের জন্য তুমি ক্ষমতা বের করবা সেই রোধের মানটা লাগবে, আর সেই রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত হয় সেটা তোমাকে জানতে হবে। তো আমি তো তোমাকে শিখাই দিলাম আজকের ক্লাসে যে কোনো একটা রোধের মধ্য দিয়ে কিভাবে তড়িৎ প্রবাহ বের করতে হয়, কিভাবে বিভব পার্থক্য বের করতে হয়। তোমার যেটা দিয়ে মন চায়, তুমি I²R দিয়ে মন চাচ্ছে, তুমি P=I²R দিয়ে বের করে ফেলো, ওই নির্দিষ্ট রোধের মধ্য দিয়ে আমার তড়িৎ ক্ষমতা কত হয়। তোমার মন চাচ্ছে যে না আমি V²/R দিয়ে বের করবো, তাহলে তুমি নির্দিষ্ট রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য কত সেটা তুমি বের করে ফেলো, তাহলেই হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো কি আলাদাভাবে দেখানোর কিছু আছে? দেখো আজকের ক্লাসটা কতটা অর্গানাইজ ভাবে আমি তোমাদেরকে করে দেখালাম। প্রথমে তোমাদেরকে সার্কিট বোঝালাম, বিভবের পার্থক্য বোঝালাম, যেহেতু আমাকে ইনস্ট্রাক্ট করে দেওয়া হয়েছে এখানে যে একটা ক্লাসের মধ্যেই তোমাদেরকে সব কিছু করে দেখাতে হবে, একটা টাইপের মধ্যেই তোমাদেরকে সবগুলো টাইপের জিনিস আলোচনা করে দিতে হবে। তো ভাবলাম আমিও তাহলে একটু সাজিয়ে গুছিয়ে ক্লাসটা নেই, যাতে একটা টাইপ দেখায় দিলে আরেকটা টাইপের হিন্টস দিলে তুমি বাকি সবগুলো করে ফেলতে পারো। ঠিক আছে? সো দেখো এটা সবাই ক্লিয়ার কিনা। ওকে, কমেন্ট কোথায়? আচ্ছা, বলতে চেয়েছিল যদি পরীক্ষায় আসলে কিভাবে লিখবো। আচ্ছা, ওটা তোমার খুব সহজ জিনিস, লিখতে হবে ধরো আর, আচ্ছা আমি বলে দিচ্ছি আগেরটা। আচ্ছা ইনশাল্লাহ পারবো আপু। ওকে, ক্লিয়ার আপু, জিতনি আক্তার। ওকে, আমি বলে দিচ্ছি আগেরটা কিভাবে লিখবা, আমি বুঝতে পেরেছি যে কোয়েশ্চেনটা করেছো। এখানে লিখবা যে 2 ওহম ও 2 ওহম রোধের তুল্য রোধ, তারপরে লিখবা আবার 2 ওহম ও 2 ওহম রোধের তুল্য রোধ, বা তুমি চাইলে তুমি বর্তনীর প্রত্যেকটাকে R1 R2 R3 এরকম দিয়ে বলতে পারো, দেন বলবা R1 ও R2 রোধের তুল্য রোধ, R2 ও R3 রোধের তুল্য রোধ, এভাবে লিখবা। আর হুবহু এরকম ভাবে লিখে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, টেনশন করার কোনো কারণ নেই। তো এই হচ্ছে তড়িৎ শক্তি, তড়িৎ ক্ষমতা। এরপর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে বিল বের করা। আরেকটা আছে বিল বের করা। ঠিক আছে, বিল জিনিসটা কি খুবই সহজ। আমরা এখানে দেখো একটা জিনিস পড়লাম না, P=W/T, তাহলে W=PT, তাই না? আচ্ছা, তাহলে P যেটা, P এর একক কি, P এর একক, আর T এর একক। P এর একক যদি আমি কিলোওয়াটে নেই, T এর একক যদি আমি আওয়ারে নেই, তাহলে 1 কিলোওয়াট আওয়ারকেই আমি 1 বৈদ্যুতিক ইউনিট বলি। তোমাকে ধরো বলে দিবে যে এরকম 1 বৈদ্যুতিক ইউনিটের প্রাইস হচ্ছে 2 টাকা, তাহলে ওই মাসে জানুয়ারি মাসে বিল কত আসবে। তোমাকে আগে বের করতে হবে মোট তড়িৎ শক্তি কতটুকু খরচ হয়েছে। তাহলে W=PT। নরমালি চিন্তা করো, P এর একক কি, ওয়াট, ওটাকে তুমি 1000 দিয়ে ভাগ দিয়ে দিলে ধরো তোমার আনসার আসছে 4.9 ওয়াট। কিভাবে আসবে? তুমি এখান থেকে যে কোনো পদ্ধতিতে P এর মান তুমি বের করতে পারবা না, P=VI দিয়ে, বা P=V²/R দিয়ে, বা P=I²R দিয়ে। এখান থেকে তুমি P এর মানটা বের করে নিলাম, মানে তড়িৎ ক্ষমতার মানটা বের করলাম। এরপর তড়িৎ ক্ষমতা যেটা আসলো, তড়িৎ ক্ষমতাকে তুমি 1000 দিয়ে ভাগ দিবা। 1000 দিয়ে ভাগ দিলে তোমার কি আসবে, কিলোওয়াটে মান আসবে, অর্থাৎ 4.9 × 10⁻³ কিলোওয়াট মান আসলো। আর এখানে আওয়ার, নর্মালি আমার দেখবা তোমার ম্যাথে তোমার টি এর মানটা সেকেন্ডে আসে, তো সেকেন্ডে যখন আসবে এটাকে 3600 দিয়ে ভাগ দিয়ে দিবা, তাহলেই আওয়ারে চলে আসবে। তো এরপরে ধরো তোমার একটা নির্দিষ্ট মান আসলো, ধরো 500 কিলোওয়াট আওয়ার আসলো, তাহলে 1 কিলোওয়াট আওয়ারের মান যদি 2 টাকা হয়, তাহলে 500 কিলোওয়াট আওয়ারের মান কত হবে, 500 × 2। ঠিক আছে, এভাবে বের করতে হবে। ওকে, ক্লিয়ার আপু? আচ্ছা ফাইন। তো এবার আমরা একটু দেখবো আমরা বইয়ের কোন কোন টপিক, বইয়ের সবগুলো টপিক আমরা কভার করেছি। তো এবার অনুধাবনমূলক প্রশ্নটা দেখাবো, আর সিকিউ আমি স্লাইড বানাতে বলেছিলাম, বাট কেন স্লাইড বানাইনি আমি জানি না। তো আমি তোমাদেরকে সিকিউর কিছু হিন্টসগুলো দিয়ে দিব। ঠিক আছে, তো আমাদের এখানে প্রথমেই দেখো তড়িৎচালক শক্তি এবং বিভব পার্থক্য কি সেটা নিয়ে আলোচনা আছে। আমরা পড়ে আসছি V=IR। যখন অভ্যন্তরীণ রোধ থাকবে তখন তড়িৎচালক শক্তি লিখবো E=I × R+R। অভ্যন্তরীণ রোধটা তখন ক্যালকুলেট করতে হবে, এতটুকুই। এরপরে দেখো এখানে বিভব কিভাবে বের করে সেটা তোমাদেরকে দেখাইছি, পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী, সিলিকন, জার্মেনিয়াম, সবগুলো নিয়ে আমি আলোচনা করেছি। এরপরে ওহমের সূত্র, কেন I সমানুপাতিক V হবে, কেন V সমানুপাতিক I হবে না, সেটা নিয়ে কথা বলেছি।
এরপরে হচ্ছে রোধ কাকে বলে, রোধের নির্ভরশীলতা কি, পরিবাহিতা কি, রোধ কি, পরিবাহকত্ব কি, রোধকত্ব কি, সব আলোচনা করেছি। এরপরে হচ্ছে এখানে এগুলো সার্কিট সলভ, তুল্য রোধ শ্রেণী বর্তনী দেখিয়েছি, সমান্তরাল বর্তনী করে দেখিয়েছি। তুল্য রোধ তোমাদের বইতে যা আছে এর 100 গুণ বেশি আমি আজকে তুল্য রোধ তোমাদেরকে সলভ করাইছি। এরপরে হচ্ছে এখানে এই যে রোধ সবকিছু দেওয়া থাকলে ক্ষমতা কিভাবে বের করে সেটা আছে। এরপরে তোমাদের যেটা কাজ হবে এখানে দেখবা এর পরবর্তী থেকে বিদ্যুৎ পরিবহন, তড়িতের সিস্টেম লস, এটা হচ্ছে যখন তড়িৎ আমি এক স্থান থেকে আরেক স্থানে পাঠাই তখন আমি মোটা তার ইউজ করি যেন হচ্ছে আমার এই সিস্টেম লসটা কম হয়, যেন আমার এক স্থান থেকে আরেক স্থানে যখন আমি তড়িৎ প্রবাহ পাঠাবো খুবই স্বাভাবিক সেখানে হিট জেনারেট হবে, সেই হিট জেনারেশনটা যেন কম হয়। এই প্রত্যেকটা জিনিস, এ দেখো লোডশেডিং কেটে আশা করি বলার কিছুই নাই, লোডশেডিং এর সাথে আমরা সবাই পরিচিত, সবাই আমরা ফেস করে আসছি, ঠিক আছে। আমার তড়িৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখার জন্য কোন একটা নির্দিষ্ট স্থানে কিছু সময়ের জন্য তড়িৎ প্রবাহটা মানে স্থগিত রাখা হয়, এইটাকে আমরা বলি হচ্ছে লোডশেডিং। এরপরে বিদ্যুতের নিরাপদ ব্যবহার, আমরা ফিউজ ইউজ করি, সার্কিট ব্রেকার ইউজ করি। মনে করো যে কোনো একটা অনাকাঙ্ক্ষিত কারণে আমার কোনো একটা জায়গায় খুব হঠাৎ করে খুব দ্রুত আমার অনেক বেশি পরিমাণ তড়িৎ প্রবাহ চলে গিয়েছে, তাহলে সেখানে আমার কি হবে, আমার সেখানে কিন্তু একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। সেখানে আমি যদি একটা নিরাপদ কোনো ডিভাইস আমি যদি সেখানে দিয়ে দিই, যেমন ফিউজ দিয়ে দিলাম বা সার্কিট ব্রেকার দিয়ে দিলাম, তাদের কাজই হচ্ছে যে একটা নির্দিষ্ট তড়িৎ প্রবাহের মানের চেয়ে অতিরিক্ত তড়িৎ প্রবাহ যদি কখনো তার মধ্য দিয়ে যায় তাহলে ফিউজের তারটা হচ্ছে গলে যাবে বা সার্কিট ব্রেকারের সার্কিটটা আমার হচ্ছে ডিসকানেক্ট হয়ে যাবে, ফলে সেখান দিয়ে আর তড়িৎ প্রবাহ চলাচল করতে পারবে না, ঠিক আছে। অর্থাৎ আমি দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলাম। দ্যাটস ইট, তোমাদের বইতে যা ছিল আমি সবগুলো টপিক কভার করেছি। তো এইবার আমি সিকিউ দিয়ে স্লাইড বানাতে বলেছিলাম। আচ্ছা আপু, তোমার বইয়ে তো কোনো লেখাই নাই, হোয়াইট পেপার শুধু, কিরে ভাই কি বললো এটা, কোথায় হোয়াইট পেপার, লেখা আছে তো। আচ্ছা সিকিউ আমাকে বলেছে যে হইতেছে তোমাদেরকে প্রত্যেকটা টাইপ থেকে দেখাতে বলেছে, তো হচ্ছে বললো যে টাইপ ওয়াইজ ম্যাথ করাতে, তো তোমাদেরকে প্রত্যেকটা টাইপ থেকে আমি ম্যাথ করিয়েছি। তো সিকিউ আমি বলেছিলাম স্লাইডে দিতে, আমি জানি না কেন দেয় নাই, আমি বলে দিচ্ছি। আচ্ছা সিকিউ টাইপ ওয়াইজ বলে দিচ্ছি। আচ্ছা প্রথমে এখানে আছে কুমিল্লা বোর্ড 2023, ঠিক আছে। তো কুমিল্লা বোর্ড 2023-এ এখানে আছে যে ধরো একটা সার্কিট দিয়ে দিয়েছে, সার্কিট দিয়ে বলেছে কোন রোধটি বেশি ক্ষমতার আলো বিকিরণ করবে, মানে ক্ষমতা বের করতে হবে। বি এবং সি বিন্দুর বিভব পার্থক্য বের করো, বিভব পার্থক্য বের করা আসবে, ক্ষমতা বের করা আসবে। এরপরে আরেকটাতে আছে যে সেপ্টেম্বর মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে, বিল কত আসবে, তড়িৎ প্রবাহের মান কত আসবে, তারপর রোধ দিয়ে আছে হচ্ছে তড়িৎ পরিবাহকত্ব বের করো, যেটা বলেছি সিমেন্স, যেটা তড়িৎ পরিবাহকত্ব বের করতে হবে, তড়িৎ ক্ষমতা একই হবে কিনা মানে ক্ষমতা বের করা, এগুলোই আসছে ঘুরে ফিরে, যা করিয়েছে এর মধ্যেই আছে। তুল্য রোধ বের করা, তারপরে হচ্ছে তড়িৎ ক্ষমতা বের করা, এগুলোই আছে। গতে বেশিরভাগ টাইমে তুল্য রোধ বের করা, বিভব পার্থক্য বের করা, এই জিনিসগুলো আসে। আর ঘতে হচ্ছে ক্ষমতা, তড়িৎ ক্ষমতা কত আসবে, বা ধরো তোমার একটা রোধ আছে, বললো যে এই 5 ওহম রোধের জায়গায় 10 ওহম রোধ দিলে তড়িৎ প্রবাহের মানের কি পরিবর্তন হবে। তাহলে প্রথমে তুমি তোমার বর্তনীর তড়িৎ প্রবাহ বের করবা, এরপরে তুমি 5 ওহম রোধের জায়গায় 10 ওহম রোধ বসায় আবার পুরো প্রসেসটা করবা, তাহলে তোমার দুইটা তড়িৎ প্রবাহের মান আসবে, তুমি এখান থেকে পার্থক্য বের করতে পারবা, ঠিক আছে। ওকে আচ্ছা আপু তুমি খুব অসুস্থ, হ্যাঁ অনেক অসুস্থ। আচ্ছা তোমরা সবাই দেখো একটু বুঝতে পেরেছো কিনা, একটু কমেন্ট করে আপুকে জানাও, ঠিক আছে। আর ক্লাস কেমন লেগেছে তোমার কাছে একটু কমেন্ট করে আপুকে জানাও, ঠিক আছে। সবাই বুঝেছো কিনা কমেন্ট করে জানাও, কারো কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করতে পারো। ও দেখা যায় না আলোর কারণে, আরে আচ্ছা ওকে। তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে কি কি পড়বো, আমাদের এমসিকিউর জন্য সবই লাগবে। আমি তোমাদেরকে যতগুলো শর্টকাট দেখিয়েছি, তুল্যরোধ মাস্ট, তুল্যরোধ তুমি যেই বোর্ডই থাকো না কেন, তুমি উগান্ডার কোনো একটা জায়গায়ও যদি বসে থাকো তাহলে সেখানেও তোমার তুল্যরোধ থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে। হয় তোমার গতে আসবে হয় তোমার গতে আসবে, না হলে এমসিকিউতে আসবে। আর হচ্ছে তোমার তড়িৎ প্রবাহ বের করা, বিভব পার্থক্য বের করা, তড়িৎ ক্ষমতা বের করা, বিদ্যুৎ বিল বের করা,
তড়িৎ শক্তি বের করা, এই জিনিসগুলো তোমার ঘতে আসবে। ওকে, আচ্ছা আপু চিত্রগুলো, হ্যাঁ চিত্রগুলো এঁকে দিতে হবে। আলহামদুলিল্লাহ বুঝেছি, ওকে ক্লিয়ার। এ মোহাম্মদ মাসুক, সেলিনা আক্তার, রাহাত খান, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। এসআর মুন্না, আচ্ছা তাসনিম লাবিবা, শামিমা আক্তার বুঝতে পেরেছি, জিতনি আক্তার। তারপরে আবার ক্লাস কবে আপনার? নেক্সট সপ্তাহে আমি ক্লাস নিচ্ছি না, নেক্সট সপ্তাহে তোমাদের দেবাশিস ভাইকে বলেছি ক্লাস নিতে, কারণ মানে আমার যে অবস্থা, মানে আজকে ক্লাস নেওয়ার পর মানে আবার মানে এই পরশু দিন আমি এসে ক্লাস নিব, এই পরিমাণ মানে শারীরিক শক্তি আমার মধ্যে নাই আসলে। আচ্ছা এরপরে হচ্ছে ফাতেমা ইসলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো ক্লাস। আর নেক্সট সপ্তাহে আমার একটু কাজও আছে, একটু পার্সোনাল কাজ আছে, সবাই আপুর জন্য দোয়া করিও। তো সব কিছু মিলিয়ে আসলে নেক্সট সপ্তাহে নিতে পারবো না, পরের সপ্তাহে ক্লাস নিব, পরের সপ্তাহে আমার ক্লাস আছে একটা। ওকে আপু পাওয়ার প্লে, হ্যাঁ পাওয়ার প্লেতে আসলে মানে তোমার সৃজনশীল করানো হয়। তো আমাদেরকে বলেছে আসলে যে মানে আমাকে বলেছে যে তোমার যখন একাডেমিকের ক্লাস নিব সেখানে মানে বেসিকে যেন আমরা বেশি ফোকাস করি, ঠিক আছে। ওকে ক্লাসটা অনেক সুন্দর ছিল, থ্যাংক ইউ সো মাচ মোহাম্মদ জুনায়েদ। আচ্ছা আপু এটা আমার প্রথম ক্লাস ছিল, তাসনিম লাবিবা। ওকে আমি মনে হয় এই কোর্সে আর একটা ক্লাস আছে আমার তোমাদের সাথে, ইনশাআল্লাহ দেখা হবে। সবাই দোয়া করো আপুর জন্য যেন সুস্থ থাকি, আর নিজেরাও সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।